এক মানবী মেয়ে, যার চোখে যেন অদ্ভুত এক টান, যেন সে নিজেও জানে না কতটা গভীরে নুসাইরের ভেতরে ঢুকে পড়েছে। সে জানে জিনদের পৃথিবীতে যাওয়া খুব সহজ নয়। নিয়ম আছে, শাস্তি আছে, তবুও আজ রাতে কিছুটা তাকে ঠেলে নিয়ে যাচ্ছে সেখানে। হয়তো এটা তার নিজের ইচ্ছে নয়, বরং ভাগ্যের লেখা, যেটা সে নিজেও পড়তে পারছে না। নুসাইর, কি হয়েছে তোমার? এমন ভাবে বসে আছো কেন? আচমকা জুলফিকারের কণ্ঠস্বর শুনে কিছুটা নড়েচড়ে উঠল নুসাইর। জুলফিকার, তুমি এখন এখানে? ভাই, আমি তো তোমার মতো নিয়মিত অনুসরণ করে এখানে সেখানে যাই না কখনো। আমার যখন যেখানে খুশি যাই, যা ইচ্ছা করি। নুসাইর চুপ করে রইল। জুলফিকারের আচরণ বরাবরই এমন। নুসাইরের মন খারাপ বুঝতে পেরে জুলফিকারও তার পাশে বসলো। নুসাইর জুলফিকারের দিকে তাকালো একবার, তারপর আকাশে পানে দৃষ্টি ছড়িয়ে দিল। জুলফিকার, তোমার কাছে দায়িত্ব আগে নাকি নিজের চাওয়া পাওয়া, ভালোবাসা আগে? নুসাইর জানে জুলফিকার কেমন উত্তর দিতে পারে, তবু সে নিজের মনকে শান্ত করার জন্য ভাইয়ের কাছে এমন প্রশ্ন করে বসলো। জুলফিকার নিজের চুলগুলো পেছনের দিকে ঠেলতে ঠেলতে বলল, আমার কাছে আগে নিজের সুখ, তারপর বাকি সব। জানোই তো তুমি, আমি স্বার্থপর, বেয়াদব, জেদি, মন মতো চলার ব্যক্তি। নুসাইর এক মুহূর্তের জন্য মাথা নেড়ে সমর্থন জানালো। মনে মনে নিজের অনুভূতি বিচার করতে থাকলো। ভালোবাসার কথা ভাবতেই অল্প সময় জুলফিকারের মনে এক অচেনা স্পন্দন ভেসে এলো। আরিবা, তার নাম মনে পড়লেই হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়। চোখের সামনে যেন তার মৃদু হাসি ভেসে ওঠে। আরিবার সেই কোমলতা, সাহস আর অদ্ভুত আকর্ষণ সবকিছুই জুলফিকারের মনে গভীরভাবে ছাপ ফেলেছে। দুই ভাই পাশাপাশি বসে আছে, অথচ তাদের মনে একই নারীর জন্য বিভিন্ন অনুভূতি জেগেছে। নুসাইর ও জুলফিকারকে কোন পথে নিয়ে যাবে এই অনুভূতি? কি হবে তাদের সাথে? সকালটা ভীষণ শান্ত। হালকা রোদ পড়ে জানলার কাছে, আর হালকা হাওয়া ভেসে আনছে ঘরের ভিতরের ফুলের সুগন্ধি। আরিবা নিশ্চিত ছিল না বাবা মা আসবে কিনা। হোস্টেলের ঘর একদম শান্ত। বাইরে শিক্ষার্থীদের ছোটখাটো আওয়াজ ভেসে আসে। আরিবার মন ভরে আছে আশঙ্কা আর উত্তেজনা। বাবা মা এখানে এসে কি সত্যি তাকে দেখবেন? সে জানে তারা আসতে পারে, আবার নাও আসতে পারে। হঠাৎ হোস্টেলের দরজা দিয়ে হালকা আওয়াজ পড়লো। আরিবার চোখ বড় হয়ে গেল। বুকটা হঠাৎ দ্রুত ধকধক করতে লাগলো। সে জানতো এটি সম্ভবত বাবা মা, কিন্তু মন এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারছে না। কি হতে পারে? সে নিজেকে বলল, তবে কণ্ঠ বের হলো না। কেবল চোখ দিয়ে দরজার দিকে তাকিয়ে রইল। দরজা খুলতে খুলতে ধীরে ধীরে ঢুকে এলো পরিচিত সেই দুটি মুখ, মা ও বাবা। সালমার চোখে সেই মমতাময়ী হাসি, রুস্তমের হাতে নিরাপদ ছোঁয়া। আরিবার বুক যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। কেমন আছো আরিবা? সালমা আরিবাকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলেন। রুস্তম আরিবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? তোমাকে দেখতে এসেছি। এখন আমরা ভালো আছি। রুস্তম বললেন, আপনারা নাস্তা করে এসেছেন? আরিবার প্রশ্নে সালমা বললেন, খাবার নিয়ে এসেছি, আমরা একসাথে খাবো এখন। ঠিক আছে আমি যান। মায়ের কাছ থেকে সরে গিয়ে বাবাকে আলিঙ্গন করলো আরিবা। বাবা মা বিছানার এক পাশে গিয়ে বসলো। সালমা বাড়ি থেকে আনা কিছু খাবার টেবিলে রাখলেন, আর রুস্তম আরিবার পাশে বসে তার নতুন হোস্টেলের পরিবেশ সম্পর্কে গল্প করতে লাগলেন। আরিবা মন দিয়ে বাবার সাথে গল্প করছে। হঠাৎ বিছানায় রাখা কালো গোলাপটার দিকে নজর পড়তেই চমকে উঠলেন রুস্তম। আরিবা, ওই গোলাপটা কোথায় পেলে তুমি? আরিবা কিছুটা ইতস্তত ভাবে বলল, আমি জানি না আব্বাজান, বিছানায় ছিল আমার কাছে। স্বামীর হাবভাব থেকে সালমা যা বোঝার বুঝে গেছেন। কি হয়েছে? সালমার দিকে গম্ভীর হয়ে তাকালেন রুস্তম। বসা থেকে উঠে দাঁড়ালেন তিনি। বাবার এমন আচরণের কারণ আরিবা বুঝতে পারছে না। আমি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আসছি। আরিবা সবকিছু গুছিয়ে নাও, আমরা ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি। বাবার এমন সিদ্ধান্তে মনে মনে বেশ খুশি হলেও চমকালো আরিবা। সালমার মধ্যে কোনো ভাবের পরিবর্তন দেখা গেল না। হয়তো রুস্তমের আচার আচরণে আগে এমন কিছু ভেবে রেখেছিলেন। ঠিক আছে। রুস্তম ফুলটা হাতে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেলেন। আরিবা তার মায়ের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। সালমা বললেন, আপাতত কোনো প্রশ্ন করো না, বাড়িতে যাও, তারপর কথা হবে। চলো, জিনিসপত্র গুছিয়ে নেব। আরিবা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সম্মতি জানালো। সালমা আরিবা মিলে সবকিছু বাড়ি নেওয়ার জন্য গোছগাছ করতে শুরু করলো। জিনরাজ্যের আকাশ আজ অদ্ভুতভাবে ভারী। বাতাসে ধোয়ার গন্ধ, দূরে কোথাও ধাতব শব্দ কানে বাজছে। মিনারের চূড়ার আগুনের কাঁপতে কাঁপতে যাওয়ার মুহূর্ত নিভে চলেছে। হঠাৎ চাচপাশাদের ঘন্টা বেজে উঠল। গভীর বজ্রের মতো এক আওয়াজ। সবাই যে যার কক্ষে ছিল। হঠাৎ ঘন্টা বেজে ওঠাতে সবাই সতর্ক হয়ে গেল। রাজা, মালিক, নুসাইর ও জুলফিকার শয়ন কক্ষ থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। শত্রুরা সীমানায়। নুসাইর বলল, মালিক, আল জিন বললেন, ওরা আবার এসেছে, তোমরা যাও। আগামীকাল আমি ছায়া জিনদের একটা ব্যবস্থা করব। জিন রাজ্য প্রতিরক্ষা শক্তি নষ্ট করতে চাওয়ায় দুঃসাহস দেখানোর পরিণাম ভালো হবে না। জুলফিকার ও নুসাইর আকাশের দিকে তাকালো। নুসাইর মিনারের প্রান্তে দাঁড়িয়ে বুঝে গেল আজকের আক্রমণটা সহজ নয়। দিগন্তের ওপারে কালো মেঘ ভেদ করে এগিয়ে আসছে বিশাল ধাতব জন্তু। ড্রাগনের মতো লম্বা গলা, কিন্তু চোখে লাল আগুন। তাদের পিঠে চড়ে আছে অগ্নি জিন বাহিনী, হাতে অগ্নি শলাকা, মুখে যুদ্ধের গর্জন। জুলফিকার এসে দাঁড়ালো নুসাইরের পাশে। দাঁড়িয়ে থাকার সময় নেই হাতে। নুসাইর, চলো। নুসাইর তলোয়ারের মুঠি শক্ত করলো। রাজ্য রক্ষা কবচ তারা ভেঙে ফেলতে চাইছে ওরা। জুলফিকার আকাশে তাকিয়ে হেসে উঠল।
আমাদের হাত গরম করার ভালো সুযোগ এসেছে। যাক, যাওয়া যাক এবার। অদৃশ্য ডানার মতো বাতাসের ঘূর্ণি পিঠে গজিয়ে উঠল দুই ভাইয়ের। মুহূর্তে তারা আকাশে উঠে গেল। নুসাইরের চোখ নীল আগুন, জুলফিকারের হাতে কালো বজ্র। শত্রুরা এত কাছে এসে গেছে যে ধাতব জন্তুদের নিঃশ্বাস থেকেও আগুনের তাপ মুখে লাগছে। প্রথম আঘাত করল নুসাইর। তার তলোয়ারের এক ঝলকে আকাশ চিরে নেমে এলো নীল জ্বলন্ত রেখা, যা এক শত্রু ড্রাগনের ডানা কেটে ফেলে দিল। গর্জন করে নিচে পড়ে গেল সে জন্তু। জুলফিকার পিছিয়ে রইল না। তার হাত থেকে বেরিয়ে এলো কালো বিদ্যুতের বল, যা সরাসরি তিনজন অগ্নিজিনকে ছিন্ন ভিন্ন করে দিল। শত্রুরা তবুও থামল না। ধাতব জন্তুদের চোখ লাল হয়ে উঠল, আর একই সাথে জিন রাজ্যের মাটির নিচে থাকা স্ফটিক রক্ষা কবচ কেঁপে উঠল। দুঃশহর আরিবার ঘরে সে ছোট্ট স্ফটিকটিও তীব্র নীল আলো ছড়াতে শুরু করলো, যেটা নুসাইর আরিবার কাছে রেখে এসেছিল। স্ফটিকটি সুরক্ষার কাজ করার পাশাপাশি ওরা জিন রাজ্য ও মানুষের পৃথিবীতে যাওয়া আসার একটা মাধ্যমও বটে। আকাশ জুড়ে আগুন আর বজ্রের খেলা চলছে। নুসাইর আর জুলফিকার দুজন মিলে শত্রুর সারি ভেঙে ফেলছে মুহূর্তে। কিন্তু হঠাৎ নুসাইরের বুকের ভিতর অদ্ভুত টান অনুভূত হলো। তার চোখের সামনে ঝলসে উঠল একটা ছবি। আরিবা, সে নিজের ঘরে হাতে সে নীল স্ফটিক, আর স্ফটিক থেকে বেরিয়ে আসছে তীব্র আলো। যদি এই মুহূর্তে কোনোভাবে ছায়া জিনরা আরিবার ঘরে পৌঁছে যায়। জুলফিকার, নুসাইরের কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে উঠল। স্ফটিক সক্রিয় হয়ে গেছে। জুলফিকার এক আঘাতে শত্রুর বর্ষা ভেঙে দিয়ে হেসে উঠল। কিন্তু ছায়া জিনরা এবার নিষ্ক্রিয় হয়ে যাবে। নুসাইর, দেখো, ওরা স্ফটিকের দিকে যাচ্ছে। নুসাইরের চোখ জ্বলে উঠল নীল শিখায়। জুলফিকার দাঁত কামড়ে আকাশে ঝাঁপিয়ে পড়ল। আমার সামনে দিয়ে যাবে? স্বপ্নেও না। দুই ভাই বজ্রের গতিতে নিচে নেমে এলো। নুসাইরের তলোয়ার আকাশের আলো শুষে নিয়ে শত্রুর গলা চিরে ফেলল। জুলফিকারের কালো বজ্র আঘাত হেনে ধাতব জন্তুটাকে ছাই করে দিল। মুহূর্তের মধ্যে আকাশে নীরবতা নেমে এলো, শুধু শ্বাসের শব্দ আর দূরে ঝুলে থাকা চাঁদের আলো। কিন্তু নুসাইর জানে এটা শেষ নয়, কারণ এখন শত্রুরা জেনে গেছে স্ফটিকের একটি অংশ পৃথিবীতে আছে। তবে এখন পর্যন্ত সেটা জুলফিকার বুঝতে পারিনি। ভাই আমার নুসাইর, হ্যাঁ বলো। ওরা শেষ, আমি ঘুমাতে গেলাম। বাবার বাধ্য ছেলে তুমি সবকিছুর বর্ণনা দিও নাকি? বিদায়। হাই তুলতে তুলতে কথাগুলো বলে সেখান থেকে উধা হয়ে গেল জুলফিকার। নুসাইর ভাবতে লাগলো, আগামীকাল আরিবার কাছে যেতে হবে এবং ওই স্ফটিকটি নিয়ে আসতে হবে। মানুষ আর জিন দুই জগতের প্রাণীর হৃদয়ের ধ্বনি আলাদা। মানুষের প্রেম নদীর মতো পথে পথে বাঁক নেয়, ভাঙে, আবার নতুন স্রোত খুঁজে নেয়। একবার হারালে সময়ের সাথে ভুলে গিয়ে অন্য কারোর হাত ধরে নতুন যাত্রা শুরু করতে পারে। কিন্তু জিনের হৃদয় মরুভূমির শপথের মতো, একবার প্রতিজ্ঞা করলে তা ভাঙা অসম্ভব। তারা একবার কারোর প্রতি আকৃষ্ট হলে, ভালোবেসে ফেললে, সে সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকে। ভালোবাসার মানুষ কাছে থাকুক বা দূরে, জীবিত মানুষ বা হারিয়ে যাক, সে ভালোবাসা কখনো মুছে যায় না, শুধু গভীরে জমে গিয়ে আরো তীব্র হয়। জুলফিকার ও নুসাইরের জীবনেও এই অদ্ভুত নিয়তি নেমে এসেছে। তারা দুজনেই ভালোবেসে ফেলেছে একই নারীকে, কিন্তু দুই ভাইয়ের ভালোবাসা এক নয়। নুসাইরের ভালোবাসা সমুদ্রের গভীর জলের মতো নিঃশব্দ, অদৃশ্য কিন্তু অসীম গভীরতায় প্রবাহিত। তার চোখে আরিবার জন্য এক নীরব আহ্বান, যা শব্দ ছাড়াই বোঝা যায়। অন্যদিকে জুলফিকারের ভালোবাসা আগুনের শিখার মতো প্রবল, উন্মুক্ত, বিধ্বংসী। সে নিজের অনুভূতি আড়াল করে না, বরং সারা বিশ্বের সামনে গর্জে বলতে পারে, সে আমার। গতকাল রাত গভীর হলে নুসাইর আবারও এসেছিল আরিবার কাছে, তবে কথা বলার জন্য নয়, বরং তার উপস্থিতি নীরবে অনুভব করার জন্য। আরিবা অন্ধকারের ভেতরে সে অদৃশ্য উপস্থিতি টের পেয়েছিল। বুকের ভিতর শিরশিরে অনুভূতি জমে উঠেছিল, কিন্তু কিছু বলেনি। নুসাইরও বরাবরের মতোই চুপ ছিল, শুধু এগিয়ে এসে বিছানার পাশে রাখা ক্ষুদ্র স্ফটিকটি তুলে নিয়েছিল, যেটি আগে সে রেখে গিয়েছিল তাকে নিজের জগৎ দেখানোর জন্য। এবার স্ফটিক ফেরত নেওয়ার আগে গভীরভাবে তাকিয়েছিল আরিবার দিকে, যেন সেই মুহূর্তটুকু চিরকাল নিজের ভেতরে ধরে রাখতে চায়। রুস্তম আরিবার বাবা এখনো মেয়ের সঙ্গে কিছু বলেনি, তবু আরিবার ভেতরে অদ্ভুত এক অশান্তি ঘুরপাক খাচ্ছে। সে অনুভব করছে তার চারপাশে কিছু একটা ঘটছে, যা সাধারণ নয়, হয়তো ভালো কিছু, হয়তো ভয়ঙ্কর, কিন্তু নিশ্চিন্তভাবে বলতে পারছে না। তার কাছে এই সবকিছু যেন ধীরে ধীরে এগিয়ে আসা কোনো ঝড়ের মতো। আরিবা জানলার পাশে দাঁড়িয়ে আছে। বাইরে নেমে এসছে নীরব রাত। আকাশ জুড়ে গাঢ় অন্ধকার, মাঝে মাঝে তারা টিম টিম করে জ্বলছে। ঠান্ডা বাতাস আলতো করে তার মুখে লাগছে, আর দূরে কোথাও অচেনা শব্দ ভেসে আসছে, যেন রাতটা কোনো অজানা গল্প বলছে। আরিবা রাতের খাবার খেলে না কেন? আরিবা অল্প কিছু খাবার খেয়ে ঘরে চলে আসাতে তার পিছু পিছু সালমাও ঘরে চলে এসেছেন। আরিবা বাইরের দিকে তাকিয়ে থেকেই বলল, কিছু করছেন আমি জান? কি হয়েছে? সালমার কণ্ঠে অশান্তি ও উদ্বেগ মিশ্রিত। প্রশ্ন তো আপনাদের করা উচিত। আপনাদের কি হয়েছে? কেন আমাকে হুট করে বাড়ির বাইরে পাঠালেন, আর কেনই বা আবার বাড়িতে নিয়ে আসলেন? ঠিক কি হচ্ছে একটু বুঝিয়ে বলবেন আমায়? আরিবা সচরাচর রাগ করে না, তবে আজকে মেয়েটা রেগে আছে। সালমা ঠিক কি উত্তর দেবেন বুঝতে পারছে না। অধিকারী বা রাগ করার কারণে তার শরীরের তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে শুরু করেছে। আরিবা শান্ত হও তুমি। আমি তোমার বাবার সাথে কথা বলবো এখন। আশা করি আগামীকাল তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে তুমি।
সালমা আরিবার কাঁধে হাত রেখে বললেন কথাগুলো। আরিবা জানালার গ্রিলের উপর থেকে হাত ছড়িয়ে ফেললো। সবকিছু যেন ভীষণ গরম হয়ে উঠছে। সালমা মেয়ের কোনো উত্তর না পেয়ে ঘর থেকে চলে গেলেন। আরিবার ভীষণ অদ্ভুত লাগছে। তার শরীরে যেন আগুন জ্বলছে। নিজের এমন অস্বাভাবিক পরিবর্তন অনুভব করে ভীত হয়ে উঠল সে। শরীরে এত তাপমাত্রা কেন বাড়ছে কিছুতে বুঝতে পারছে না। আরিবা যখন এসব নিয়ে ব্যস্ত ঠিক তখনই জুলফিকার এলো ঘরে। ঠিক দুদিন পর এসেছে সে। এই দুদিন নিজের অনুভূতি বোঝার চেষ্টা করছে জুলফিকার। সত্যি কি সে আরিবাকে পছন্দ করে, ভালোবাসে এসব? অবশেষে জুলফিকার সিদ্ধান্ত নিতে পেরেছে, তাই আজকে আরিবার সামনে সব সত্যি বলতে এসেছে সে। আরিবা যদি তার ভালোবাসা প্রত্যাখ্যান করে তবুও সে আরিবার আশেপাশে থাকবে। হঠাৎ নাকে ছুঁয়ে এলো অদ্ভুত সুগন্ধি। আরিবার মন মেজাজ ধীরে ধীরে শান্ত হতে শুরু করলো। রাগ ক্রমে কমছে, সঙ্গে সঙ্গে শরীরের তাপমাত্রাও স্বাভাবিক হচ্ছে। মেয়েটি সতর্ক হয়ে গেল, কিন্তু ভেতরের অজানা উত্তেজনা যেন আরো তীব্র হয়ে উঠছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ অনুভব করলো তার কোমরে অদৃশ্য কেউ হাত রেখেছে। কারো বুক তার পিঠের সাথে স্পর্শ করেছে, আর উষ্ণ নিঃশ্বাস ঘাড় ছুঁয়ে যাচ্ছে। আরিবা শিউরে উঠল। মনে পড়ে গেল সেই দিনটির স্পর্শ যা এতক্ষণ মনে হয় অব্যক্ত থেকে গেছে। ভয় নিয়ে বরং অন্যরকম আকর্ষণ টান, যেন চুম্বকের মতো শক্তি তাকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তবু আরিবা সরে যেতে চাইল, কিন্তু জুলফিকার ছাড়লো না। কে আছো? এভাবে স্পর্শ করা অন্যায়। আমি অনুমতি দেইনি, সামনে এসো। জুলফিকারের মুখে ক্রূর হাসি ফুটল। আচমকা সে আরিবাকে কোমল ভাবে কোলে তুলে নিল। আরিবা চমকে উঠল, কলিজা যেন শুকিয়ে গেল। জুলফিকার তাকে সাবধানে বিছানায় বসালো। অদৃশ্য অবস্থাতেও বলল, সামনে এলে ভয় পাবে না তো? আরিবা কিছু বলতে পারলো না। ভেতরে ভয় উত্তেজনার মিশ্রণ। তবে সাহস জোগাড় করে বলল, না, ভয় পাবো না। জুলফিকার মুচকে হাসলো। পরক্ষণে তার মানব রূপ আরিবার সামনে উন্মোচন হলো। ভয়ঙ্কর রূপ না দেখিয়ে মেয়েটিকে অল্প সহ্য করার মতো রাখলো। আরিবা নিঃশব্দে তাকিয়ে রইল। তার চোখের পলক যেন থেমে গেছে। সামনে যে পুরুষ মানুষ বসে আছে সে চমৎকার, শান্ত আর অদ্ভুতভাবে আকর্ষণীয়। জুলফিকার হালকা কণ্ঠে বলল, আরিবা, আমাকে বেশি পছন্দ হয়েছে? আরিবার চোখে বিষম খেলো। জুলফিকার তার জাদু বলে একটি পানির গ্লাস হাজির করলো। সেসব দেখে আরিবা আরো ভয় পেয়ে গেল। জুলফিকার ইশারায় আরিবাকে পানি পান করতে বলল। তবে আরিবা ভয়ে পানি খেলো না। জুলফিকার নিজেই আরিবাকে পানি খাইয়ে দিতে লাগলো। মেয়েটির নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে। পানি খাওয়ার পর কয়েক মুহূর্ত জুলফিকার চুপ করে রইল। আরিবার সব সময় দরকার। কিয়ৎক্ষণ বাদ জুলফিকারকে বলল সে, তুমি কি আমার আশেপাশে আসো মাঝে মধ্যে? জুলফিকার তার প্রশ্নের উত্তর না দিয়ে ধীরে ধীরে আরিবার পায়ের দিকে হাত বাড়ালো। আরিবা চমকে উঠলো। শরীর অজান্তেই সজীব হয়ে গেল। তার পা দুটো জুলফিকারের কোলে উঠে গেল। জুলফিকার নরম ভাবে এক এক করে তার পায়ের পাতা ঠোঁটে স্পর্শ দিল। প্রতিটি ছোঁয়া যেন এক বিদ্যুতের মতো আরিবার শরীরের মধ্য দিয়ে বয়ে যাচ্ছিল। মেয়েটি জমে গেল। হৃদস্পন্দন দ্রুত বেড়ে গেল। জীবনে প্রথম কোনো পুরুষ তাকে এমন ভাবে স্পর্শ করছে। তবে এটি কোনো সাধারণ মানুষ নয়, একটি অদৃশ্য শক্তি সম্পন্ন রহস্যময় প্রাণী। আরিবার মনে এক অদ্ভুত মিলন ঘটল। ভয়, উত্তেজনা, কৌতূহল, ভালো লাগা এবং সামান্য খারাপ লাগা, সব অনুভূতি একসাথে তাকে ঘিরে ধরল। চোখ অর্ধ খোলা, নিঃশ্বাস খানিকটা দ্রুত। প্রতিটি স্পর্শ যেন তার মনকে জাগিয়ে তুলছে। আরিবা এক অদ্ভুত গভীর টান অনুভব করছে, যা তার ভেতরের প্রতিটি কোণে প্রভাব করছে। জুলফিকারের চোখ আরিবার দিকে মলিন আলো নিয়ে তাকিয়ে আছে। সে জানে প্রতিটি স্পর্শ, প্রতিটি নরম হাতের ছোঁয়া মেয়েটির মনকে আরো কাছাকাছি টেনে আনছে। আরিবা নিজেও এটি অনুভব করছে। ভয় নয়, বরং এক রহস্যময় নতুন আবিষ্কারের উত্তেজনায়। আমি জুলফিকার, জিন রাজপুত্র। হ্যাঁ, আমি তোমার কাছে আসি। কেন আসো? আমার সাথে কেন এসব করছো? আমার বাবার উপর প্রতিশোধ নিতে? আমার সাথে এসব ভয়ের কথা জড়িয়ে যাচ্ছে আরিবার। জুলফিকার আরিবার ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিয়ে কথা থামিয়ে দিয়ে বলল, তোমাকে দেখে অদ্ভুত কিছু অনুভব করেছিলাম। তারপর কাছে যাওয়ার পর সেই অনুভূতি প্রবল হলো। আমি তোমার বাবাকে চিনি না আরিবা। আমি তোমাকে ভালোবাসি। আমার জন্য বেছে নিয়েছো তোমায়। তুমি শুধু আমার। জুলফিকার যেন অদ্ভুত আকর্ষণের সত্তা। তার দিক থেকে দৃষ্টি সরিয়ে ফেলতে পারছে না। আরিবা আবার তাকিয়ে থাকতে পারছে না। আজীবন বাবাকে দেখে এসছে খারাপ জিনদের হাত থেকে মানুষকে রক্ষা করতে। অথচ আজ জিন আরিবার প্রেমে পড়েছে, তাকে নিজের বলে দাবি করছে। কি করবে আরিবা? আমি আপনাকে ভালোবাসি না জুলফিকার। একরত্তি মেয়ে তুমি, ভালোবাসা বোঝো তুমি? জুলফিকারের এমন কথায় ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে রইল আরিবা। জুলফিকার হাসলো। কি চমৎকার সেই হাসি! আরিবা বিভোর হয়ে সেই হাসি দেখছে। ভালোবাসার বয়স হোক তখন ভালোবাসবে। এখন শুধু এইটুকু জেনে রাখো, ওই পৃথিবী থেকে এই পৃথিবীতে আরিবা কেবল জুলফিকারের। আমি ছাড়া নিজেকে আর কারো কাছে প্রকাশ করবে না। আরিবার কি হলো কে জানে। সে জুলফিকারের কথা মতো মাথা নেড়ে সম্মতি জানালো। এই সুদর্শন যুবকের হাসি, কথা, স্পর্শ যেন আরিবার মন ও মস্তিষ্ক দখল করে নিচ্ছে। বেশ, আমি এখন আসি আরিবা, আমাকে ফিরতে হবে। আমি আবার আসবো। জুলফিকার আরিবার কপালে চুমু খেলো। হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল একবার। আরিবার যেন সুখ সুখ অনুভূত হচ্ছে। কিশোরী বয়সের আবেগে এটুকু বুঝতে পারছে না, সামনে থাকা প্রেমিক পুরুষ কোনো মানুষ নয়, ভয়ঙ্কর এক জিন। ঠিক আছে, মাঝে মধ্যে তোমার স্বপ্নে আসবো। তোমার বাবাকে বলে দিও আমাকে সে আটকাতে পারবে না। ঠিক বৃথা চেষ্টা না করে উত্তম। আমি তোমাদের কোনো অনিষ্ট করতে আসিনি, আমি কেবল তোমার জন্য এসেছি। আরিবা শুধু মাথা নেড়ে সম্মতি জানালো আবার। জুলফিকার আর কথা বাড়ালো না।
হাওয়ায় মিশে গেল তার অস্তিত্ব। আরিবার সাথে এতক্ষণ মিষ্টি করে কথা বলতে বেশ কষ্ট হয়েছে তার, তো কি আর করার। তার মানব প্রেমিকা যে বড্ড ছোট নাজুক, তার সাথে কঠিন আচরণ করলে ভয় পেয়ে যাবে। আরিবার সাথে কথা বলো তুমি। শান্তশিষ্ট মেয়েটা আজ রেগে গেছে, ওর মনে অনেক প্রশ্ন জমেছে। সালমা ঘরে প্রবেশ করতে দরজা আটকে দিলেন। রুস্তম বিছানার একপাশে বসে বসে সে কালো গোলাপটা হাতে নিয়ে মনস্থির ভাবে কিছু ভাবছেন। প্রশ্ন থাকা তো স্বাভাবিক, অস্বাভাবিক নয় সালমা। রুস্তম ধীরে বললেন, আমি সেটাই বলছি, মেয়েটা ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, সারাক্ষণ কেমন ভাবুক থাকে। এভাবে দেখলে আমার ভালো লাগে না। তোমরা যে যতটুকু জানা আছে সেটা ওকে বোঝাও, কিছুটা হলেও শান্তি পাবে। সালমা বললেন, চোখে উদ্বেগ ও মমতার ছোঁয়া। রুস্তম দীর্ঘশ্বাস ছাড়লেন, চোখে চিন্তার রেখা। আরিবার কাছে জিন রাজ্যের কেউ এসেছিল। সালমা হঠাৎ চমকে উঠলেন। কি? রুস্তম ভাবলেশীন ভাবে বললেন, হ্যাঁ, এই গোলাপটা তাই বলছে। কিন্তু কেন? সালমার কণ্ঠে মিশে গেল ভীষণ আগ্রহ ও উদ্বেগ। আমি জানি না সালমা, আরিবা কি জিন রাজ্যের কেউ? সে কি সাধারণ মানবীয় নয়? রুস্তমের চোখে মিশ্র অনুভূতি, ভয়, কৌতূহল। কিভাবে হবে? তুমি তো বুঝতে পারতে। সালমা অনুতপ্ত ভাবে বললেন। রুস্তম উঠে দাঁড়ালেন, কালো গোলাপটি টেবিলের একপাশে রেখে ধীরে ধীরে বললেন, হ্যাঁ, যদি আরিবা জিন হতো আমি বুঝতাম, কিন্তু এমন এক শক্তির অধিকারী যার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি শুধু চাই আমার মেয়েটা নিরাপদে থাকুক। সালমা দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি স্বামীর কাছে এসে দাঁড়ালেন। রুস্তম তার মাথায় হাত বুলিয়ে কোমল ভাবে বুকে জড়িয়ে নিলেন। আরিবার কিছু হবে না তো? সালমার কণ্ঠে সংশয় ও ভয় মিশ্রিত। রুস্তম দৃঢ়ভাবে বললেন, কিছু হবে না, তুমি চিন্তা করো না। আমি খোঁজ নিচ্ছি জিন রাজ্য থেকে সে এসেছিল এবং কেন এসেছিল। সালমা শান্তির নিঃশ্বাস ছাড়লেন। রুস্তম শোয়ার ঘরে সালমাকে রেখে নিজের কাজের জন্য সুনির্দিষ্ট ঘরের দিকে এগোলেন। সালমা বিছানায় শুয়ে মেয়ের জন্য দোয়া করতে করতে চোখ বন্ধ করলেন, কিন্তু মন শান্ত থাকলো না। বিগত কয়েকদিন যাবৎ নুসাইরের ঘুম নেই। হঠাৎ যেন তার শান্ত জীবনটা এলোমেলো হয়ে গেছে। আর সবকিছু কারণ আরিবা। আরিবার প্রতি তার প্রেম তাকে শান্তিতে থাকতে দেয় না। নিজের দায়িত্ব, বংশের নিয়ম নীতি সবকিছু ভেঙে সে কিভাবে আরিবাকে ভালোবাসার কথা বলবে? জিন রাজ্যের সবাই নুসাইরের উপর অনেক আশা রাখে। রাজাতে তার উপযুক্ততা নিয়ে সবাই আশাবাদী, এমনকি তার পিতামাতাও। এই দায়িত্ব, এই প্রত্যাশার বোঝা সবকিছু মিলিয়ে আরিবার প্রতি তার প্রেম প্রকাশের পথ আটকে দিয়েছে। ভালোবাসা যতক্ষণ একপাক্ষিক থাকে, কষ্ট কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু যখন তা উভয় দিক থেকে অনুভূত হয়, তখন ভালোবাসা পেয়েও না পাওয়ার যন্ত্রণা দুজনের মধ্যেই ছড়িয়ে পড়ে। নুসাইর চায় না আরিবা কখনো কষ্ট পাক, তাই তার মনের গভীরে লুকিয়ে রাখলো এই ভালোবাসা। কখনো প্রকাশ করবে না, তবুও দূর থেকে সবসময় সে আরিবার খেয়াল রাখবে। কিছুদিন ধরে কলেজ যাওয়া হয়নি আরিবার, তাই আজকে কলেজ এসেছে সে। বান্ধবীকে পেয়ে হাবিবা আজ ভীষণ খুশি। হাবিবা আরিবার সবচেয়ে ভালো বান্ধবী। মেয়েটি ভীষণ হাসি খুশি স্বভাবের। আরিবা, কতদিন পর কলেজে এলে তুমি? সবকিছু ঠিক আছে তো? ক্লাসের দিকে হেঁটে যাচ্ছে দুজন। আরিবা ম্লান হাসলো। সত্যি বলতে সে নিজেও জানে না তার জীবনে ঠিক কি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তোমার কথা বলো। হাবিবা মুচকি হাসলো। আমরা কথা কি বলবো, এরকমই কাটছে। এভাবে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছো কেন তোমরা? আচমকা পুরুষালী গম্ভীর কণ্ঠে হকচকে গেল দুজন। আরিবা একপাশে সরে দাঁড়ালো। হাবিবা পেছনে তাকিয়ে দেখলো রোদ্দুর স্যার। দুঃখিত স্যার। হাবিবা বলল। রোদ্দুর কিছু না বলে ওদেরকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে এলো। মনে মনে স্যারকে কয়েকটা বকা দিল হাবিবা। ভদ্রলোক ভীষণ রাগী। স্যার চলে যেতে আরিবা ও হাবিবা আবারও পাশাপাশি হাঁটতে হাঁটতে ক্লাসের দিকে এগোলো। আরিবার জন্য দুশ্চিন্তায় রাতের ঘুম উবে গেছে রুস্তমের। দিন দিন আরিবার জীবন কেমন একটা জটিলতায় ঘিরে যাচ্ছে। তাই আজকে রুস্তম আরিবার বিষয় জানতে বড় এক পণ্ডিতের কাছে এসেছেন। উনি আধ্যাত্মিক শক্তি সম্পন্ন একজন ব্যক্তি, সবকিছু সম্পর্কে ধারণা রাখেন। রুস্তম হেঁটে চলেছেন। ওনার হাতে আরিবার ছোটবেলার পোশাক এবং সাথে থাকা একটি ফুল। ফুলটি বড্ড অদ্ভুত দেখতে, সাদা কালো রঙের মিশ্রণ আছে তাতে। কিছুক্ষণের মধ্যে বৃদ্ধ পণ্ডিতের নিকট গিয়ে পৌঁছালেন রুস্তম। রুস্তম, জি হুজুর। তোমাকে দেখে কেমন লাগছে কেন? দীর্ঘশ্বাস ছাড়লেন রুস্তম। বললেন, আপনি তো সবই জানেন, আরিবার বিষয়ে একবার বলেছিলাম। হ্যাঁ, তোর পালিতা সন্তান সে। কিন্তু কি হয়েছে এখন? আমি আরিবার জন্ম রহস্য জানতে চাই হুজুর। এগুলো দেখুন, আপনি আর বলুন। আরিবা আসলে কে? রুস্তম কাপা হাতে ফুলটা ধরে বৃদ্ধ হুজুরের হাতে দিলেন। হুজুর ফুলটা হাতে নিয়ে নিঃশব্দে কয়েকবার বৃত্ত আঁকতে থাকলেন। তারপর বললেন, এটা একটি সংকেত রুস্তম। বুঝতে পারছো কি, তোমার কন্যা সাধারণ কোনো মানবী নয়। রুস্তমের চোখ বড় বড় হয়ে গেল, বুকের ভিতর অস্থিরতা। তাহলে আরিবা কে? কোনো শক্তিধর কেউ? হুজুর চোখ বুজে গভীর ভাবে ফিসফিস করলেন, যেন শব্দগুলো বাতাসে গিয়ে যায়। শুভ আর অশুভের মিলনে তার জন্ম হয়েছে। আকাশের চন্দ্র, তারার শক্তি আর পাতালের অদ্ভুত শক্তি, জগতের শক্তি মিলিয়ে এক সৃষ্টি। রুস্তম মনস্তাপ, ভয় আর বিস্ময়ে গা কাঁপছে। শুভ আর অশুভ, এ কেমন শক্তি হুজুর? পরীয় ভ্যাম্পায়ারের মিলনে তার জন্ম। মানুষ তাকে বেলরিনা বলবে। তার শক্তি জাগলে জিন রাজ্য, রাক্ষস রাজ্য, সর্পরাজ্য থমকে যাবে। অস্থিরতা থেমে আসবে। গোটা সৃষ্টির জন্য আরিবা হুমকি স্বরূপ রুস্তম। তার মধ্যে ভালো এবং খারাপ দুটি আছে, কিন্তু পূর্ণ শক্তি অর্জনের পর সে যদি খারাপের দিকে ঝুঁকে তাহলে সর্বনাশ। তাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হবে। রুস্তম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এতটুকু একটা মেয়ে, সে কিনা সমগ্র মহাবিশ্বের জন্য এত বড় হুমকি। আমি আমার মেয়েকে চিনি হুজুর, ও কখনো খারাপের দিকে যাবে না।
কিন্তু আরিবা সবসময় ভালোর পথেও থাকবে না। হয়তো তার জীবনে কালো কোনো অধ্যায় এসে গেছে। আমার জ্ঞান বলে আরিবা ভিন্ন কোনো জাতির সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, যা আরিবার সেই জাতির জন্য ভয়ানক হতে পারে। রুস্তম কিছু বুঝতে পারছে না, তার মস্তিষ্ক কাজ করছে না। নিজের উপলব্ধি থেকে রুস্তম এইটুকু জেনেছিল জিন রাজ্যের সাথে কারোর সাথে আরিবার কথা হয়, কিন্তু এই বিশেষে আরিবাকে কিছু জিজ্ঞাসা করেনি। কিন্তু এখন বুঝতে পারছে কথা নয়, আরিবা জিন রাজ্যে কারোর সাথে গভীরভাবে জড়িয়ে যাচ্ছে। আমি আবার আসবো বাবা, আপাতত আমাকে যেতে হবে, আমার আরিবার জন্য ভয় হচ্ছে। রুস্তম বসা থেকে উঠে দাঁড়ালেন। পণ্ডিত হেসে বললেন, তোর মেয়ে নিজে এই সকলের ভয়ের কারণ হবে রুস্তম। তার কাউকে ভয় পাবার দরকার নেই। ওর 17 বছর পূর্ণ হলেই ভ্যালরিনা রূপে ও চলে আসবে। রুস্তম শুকনো ঢোক গিলল। আর মাত্র 1 মাস পর আরিবার 17 বছর পূর্ণ হবে। হাতে সময় কম, কিন্তু রুস্তমের কি করার আছে। রুস্তম কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে আসে। নুসের রাতের নিস্তব্ধতায় একটুখানি আশার আলো দেখছিল। দূরে আরিবার ঘরের জানালা থেকে কোমল আলো ঝলমল করছে। তার হৃদয় যেন থেমে থেমে বের হয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে। প্রতিটি নীরব মুহূর্তে আরিবার ছবি তার মনের ভিতরে রাখা হচ্ছে। অদৃশ্য স্পষ্ট, অচেনা হাসি, নীরব আহ্বান। সে জানে তার ভালোবাসা প্রকাশ করা এখনো সম্ভব নয়। রাজ্য, দায়িত্ব, পরিবারের প্রত্যাশা এবং নিজের শপথ সবকিছু মিলে পথ বন্ধ করে দিয়েছে। তবু সে দূর থেকে আরিবার প্রতি নজর রাখছে। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অদৃশ্য ছোঁয়ায় সে নিশ্চিত হচ্ছে যে মেয়েটি ঠিক আছে। হঠাৎ নুসরাত চমকালো। জুলফিকার? হ্যাঁ, জুলফিকার এসছে আরিবার কাছে। কিন্তু কেন? সে যদি আরিবার সাথে খারাপ কিছু করে এই ভেবে জানলার পাশে এসে দাঁড়ালো নুসাইর। আরিবা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ ঘরে জুলফিকারের আগমন হওয়াতে থেমে গেল সে। জুলফিকার আরিবার হাত থেকে চিরুন নিয়ে নিজের চুল আঁচড়ে দিতে লাগলো। আরিবা কি বলতে ভেবে পাচ্ছে না। আজকাল প্রায় রাতে জুলফিকার আসে তার কাছে, গল্প করে, মাঝে মধ্যে রাগ করে, আবার উষ্ণতা ছড়ায়। আরিবা জুলফিকারকে সামনে দেখলে সব হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, কেমন একটা ঘোরে ডুবে যায়। জুলফিকারের সবকিছু ভালো লাগে তার। কলেজে গিয়ে আজ ওমর স্যারের সাথে অনেক কতক্ষণ কি কথা বলেছিলে। চুল আঁচড়ানো শেষ, চিরুনি আরিবার হাতে দিয়ে চুল বেনুনি করতে করতে জিজ্ঞাসা করলো জুলফিকার, গণিতের বিষয় নিয়ে। স্যারের থেকে দূরে থাকবে, ওনার চরিত্র ভালো না, বাজেভাবে তাকায় অন্য মেয়েদের দিকে। আরিবা বলে, সে তুমি আমাকে দেখেন, স্পর্শ করেন, তুমি আমার কে? কেন আসেন আপনি? আচমকায় আরিবার চুলে টান লাগায় ব্যথা মৃদু শব্দ করে উঠল সে। নুসাইর বাইরে দাঁড়িয়ে এই ঘন দৃশ্য দেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। আরিবার একটু কষ্ট তার সহ্য হয় না। জুলফিকার আরিবার চুল শক্ত করে চেপে ধরে বলল, আমি আর অন্যরা এক। আমি তোমার কি তুমি জানো না? বলিনি আমি, কেন আসি জানো না? আরিবার চোখ ছলছল করছে দেখে জুলফিকার তার হাত আলগা করলো। আবারও বিনুনি করতে লাগলো। আরিবা ভয়ে কষ্ট পেয়ে চুপ করে রইল। জুলফিকার ঠোঁট কামড়ে নিজেকে ধাতস্থ করে নিল। আরিবার সামনে নিজেকে খুব শান্ত রাখতে চেষ্টা করে সে, তবু মাঝে মধ্যে স্বভাব প্রকাশ পেয়ে যায়। আকাশ উঠবে। আরিবার ঘাড় নাক ডুবিয়ে গভীরভাবে নিঃশ্বাস নিয়ে শুধালো জুলফিকার। আরিবার চমকে উঠল, বলল, কি? বললাম আকাশ উঠবে, কিন্তু কিভাবে? জুলফিকার হাসলো। নুসাইরের যা বোঝার বুঝে গেছে সে। তার ভালোবাসার মানুষটি তার আপন ভাইয়েরও ভালোবাসার মানুষ। বিশ্রী এক অনুভূতি অনুভব হলো নুসাইরের, কিন্তু এখানে কারোর কোনো হাত নেই। নুসাইর লম্বা নিঃশ্বাস ছাড়লো। নুসাইরের চোখে অদৃশ্য অশ্রু জমে গেল। সে চুপচাপ বলল, আমার পক্ষে তোমার জন্য নিজ রাজ্য পিতামাতা ছাড়া অসম্ভব ছিল না আরিবা, তবে আমার ভাইয়ের পক্ষে এটা সম্ভব। আমার ভাই উগ্র হলেও সে তোমাকে ভালোবেসেছে, আর জুলফিকারের ভালোবাসা মানে আজীবন তোমার জন্য একটা ঢাল হয়ে গেছে সে। আমার এবার শান্তি, ভালো থেকো। আমার না হওয়া ভালোবাসা। নুসাই ধীরে ধীরে অদৃশ্য হওয়ার মতো সে তার অবস্থান ত্যাগ করলো, দূর থেকে ভালোবাসার প্রতি সেই অদ্ভুত আনুগত্য বজায় রেখে। জুলফিকারকে হাসতে দেখে ভ্রু কুঁচকে ফেললো আরিবা, কিন্তু কিছু বলল না। হঠাৎ জুলফিকার বলল, তোমার বাবা আসছেন এই ঘরে, উনি যাক, তারপর তোমাকে নিয়ে ঘুরতে বের হবো। জুলফিকারের কথা শেষ হওয়ার আগে রুস্তম এলেন ঘরে। জুলফিকার পায়ের উপর পা তুলে বিছানায় বসে আছে। আরিবা বাবার উপস্থিতিতে ভয় পাচ্ছে। জুলফিকারের দিকে তাকিয়ে কয়েকবার ইশারা করলেও হাসি নড়ল না। আরিবা মা, তুমি ঠিক আছো? বাবাকে এমন চিন্তিত দেখে আরিবা ওনার দিকে এগিয়ে গিয়ে বলল, আমি একদম ঠিক আছে আব্বাজান। আপনি এখনো ঘুমাননি কেন? আপনার তো না ঘুমালে শরীর খারাপ হয়। স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন রুস্তম। আজকাল আরিবাকে নিয়ে ভয় হয় অনেক, কখন না জানি আরিবার জীবন বদলে যায়। হ্যাঁ যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেলেন রুস্তম। জুলফিকার বসে বসে আপেল চিবোচ্ছে। আরিবার দরজা আটকে দিয়ে জুলফিকারকে বলল, বাবা যদি তোমার অস্তিত্ব টের পেতেন তাহলে কি হতো জানো? কিছু হতো না, কারণ আমি না চাইলে কেউ আমাকে অনুভব করতে পারে না। তুমি চাইলে আমাকে অনুভব করতে পারো একবার। জুলফিকারের দুষ্টুমি আরিবা বুঝতে না পেরে বলল, কিভাবে? বুঝতে পারেনি? জুলফিকার হাসছে। মেয়েটা তো বোকা কেন? নিজের উপর জুলফিকারের একটু বিশ্বাস নেই, না জানি কখন কি করে বসবে। পরে বোঝাবো, এখন চলো ঘুরে আসি। আরিবা এক পা পিছিয়ে গিয়ে বলল, আমার ভয় লাগছে। ভয়কে জয় করার মধ্যেই আনন্দ লুকিয়ে থাকে, চলো। রাতের আকাশ কালো মেঘে ঢাকা। ঘরের ভিতরে বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। আরিবা ধীরে ধীরে জানলার দিকে তাকালো। বাইরে নিস্তব্ধতা, শুধু দূরের কুকুরের হাহাকার শোনা যাচ্ছে।
জুলফিকার হেসে হাত বাড়িয়ে দিল, চলো। আরিবা দ্বিধায় ভরা চোখে তাকিয়ে রইল। ভয় তার বুকের ভিতরে কাঁপন ধরাচ্ছে, অথচ টানটান ও তীব্র। হাত বাড়াতে চাইলে সে যেন আঙ্গুলগুলো শক্ত হয়ে আছে। জুলফিকার ফিসফিস করে বলল, শুধু তুমি চোখ বন্ধ করো, আমি বাকি সব দেখবো। আরিবা এক পায়ে গতিতে চারপাশে বাতাস কেঁপে উঠল। মৃদু শীতল হাওয়ার সাথে ভেসে এলো অচেনা গন্ধ, যেন ফুল আর আগুনের মিশ্রণ। পরের মুহূর্তে তার পায়ের নিচের মাটি নেই। চোখ খুলতে দেখে তার ভরা আকাশের নিচে ভেসে আছে দুজন। নিচে গ্রামটা অদৃশ্য ছায়ে ঢাকা। ভাইয়ের সাথে বিস্ময়ে কাঁপতে কাঁপতে বলল আরিবা, এটা কিভাবে সম্ভব? জুলফিকার গভীর দৃষ্টিতে তাকালো। কারণ আমি জানি আমি তোমার জন্য সবকিছু করতে পারি, কারণ তুমি আমার ভালোবাসা। আরিবা নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল তার চোখের দিকে। সেই চোখে ভয় নেই, শুধু আগুনের মতো উষ্ণতা। এদিকে দূর থেকে নুসাইরের ছায়ামূর্তি আকাশের ধারে ভেসে উঠল। তার মুখে বিষণ্ণ হাসি। নিজের হারানো প্রেমকে আকাশে উঠতে দেখে বুকটা হাহাকার করে উঠল, কিন্তু চোখের কোণে জল জমলেও ঠোঁটে ফিসফিস করলো সে, ভালো থেকো আরিবা। আকাশে বুক জুড়ে তারাবাজি যেন ঝরে পড়ছে আরিবা ও জুলফিকারের মাথার উপরে। চারপাশে নীলচে আভা দূরে মেঘগুলো রূপালি হয়ে ভেসে যাচ্ছে। আরিবা স্তব্ধ হয়ে চারপাশ দেখছে। বুকের ভিতরে কাঁপন হলো জুলফিকারের বাহুর উষ্ণতা তাকে সাহস দিচ্ছে। জুলফিকার মৃদু স্বরে বলল, ভয় পাচ্ছ? আরিবা তার দিকে তাকালো, চোখে অদ্ভুত বিস্ময়ের লজ্জার ঝিলিক। প্রথমে ভয় পাচ্ছিলাম, এখন ভয় পাচ্ছি না, শুধু মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। জুলফিকার হেসে উঠল। তার ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টুমি খেলে গেল। আরিবার ঘাড়ে মুখ গুজে দিল সে, এ স্বপ্নে আমি তোমার সঙ্গী। আকাশে যেমন পাখি ওড়ে, তেমন তুমি আমার ডানায় ভর করে উঠছো। আরিবার শ্বাস দ্রুত হয়ে এলো। বাতাসে ভেসে থাকা সেই মুহূর্তে সে যেন সব ভুলে গেল। পৃথিবীর মাটি ভয় বাবা কিছুই নেই। আজ শুধু অনন্ত আকাশ আর জুলফিকারের বাহু। তোমার আমার সম্পর্কের নাম কি জুলফিকার? আরিবার চোখে সংশয়। জুলফিকার তার ঘাড়ে আলতো করে ভালোবাসার চিহ্ন এঁকে দিল। লালচে দাগ হয়ে যাওয়াতে আরিবার মৃদু ব্যথা অনুভব করলো, তবে কিছু বলল না। তুমি জানো, আমি আমি কিছু বুঝতে পারছি না, সবকিছু অবাস্তব লাগছে। জুলফিকার এবার আরিবার উন্মুক্ত গলায় ঠোঁট ছোঁয়ালো। মৃদু স্পর্শ থেকে কঠিন স্পর্শ অনুভব করতে আরিবার ব্যথায় শব্দ করে উঠল, এই যে ভালোবাসার চিহ্ন এঁকে দিলাম, এবার বলো বাস্তব নাকি অবাস্তব? আরিবা নিজের গলায় হাত ছুঁয়ে বলল, বাস্তব। আমার জীবনে ভয়ঙ্কর এক বাস্তবতা তুমি। জুলফিকার মুচকি হাসলো কেবল। একসময় তারা মেঘের ভেতরে ঢুকে পড়লো। ভেজা কুয়াশার ফোঁটা আরিবার গালে লেগে ঠান্ডা শিহরণ জাগালো। জুলফিকার তার গালের ফোঁটা মুছে দিল আলতো করে। মেঘ তোমাকে চুমু খেতে চাচ্ছে। আরিবা লজ্জায় চোখ নামিয়ে নিল। বুক ধরফর করছে, মনে হলো পৃথিবীতে এমন অনুভূতি আর কোথাও নেই। জুলফিকার তার কানে ফিসফিস করলো, এই আকাশে আমি তোমার জন্য একটা রাজ্য বানাবো, যেখানে থাকবে শুধু তুমি আর আমি। আরিবা চোখ তুলতে দেখলো অসংখ্য তারা যেন হাতে নাগালে। মনে হলো সত্যি জুলফিকার চাইলে পুরো আকাশটাই তার হয়ে যাবে। সে রাতের আকাশ যাত্রার প্রথমবারের মতো আরিবার ভয়ের জায়গায় জন্ম নিল এক অদ্ভুত টান। নিষিদ্ধ হলেও অপ্রতিরোধ্য প্রেম। সালমা জানলার পাশে চুপচাপ দাঁড়িয়ে। বাতাসে পর্দা দুলছে, ঘরের ভিতরে এক অদ্ভুত ভারী নীরবতা। রুস্তম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ আবার আমি ওর চোখে সেই আলো দেখেছি সালমা। আমি ভয় পাই একদিন যদি সে নিজের সত্যি জেনে যায়। সালমা ধীরে ধীরে এগিয়ে এসে বিছানায় বসলেন। তার কণ্ঠ ভারী, দুঃখ ভরা। কতদিন এই কথা লুকিয়ে রাখবে রুস্তম? ও আমাদের মেয়ে নয়। এই সত্যটা কি আর চিরকাল গোপন থাকবে? ওর 17 বছর তো পূর্ণ হতে চলল। রুস্তম গম্ভীর হয়ে মাথা নাড়লেন। আমি জানি। সালমার চোখে জল চলে এসে গেল। আরিবা যদি সত্যি ভার্লিনা হয়ে যায়, তবে কি আমরা তাকে আমাদের কাছে রাখতে পারবো? সে তো আমাদের নয়, তবু আমার কাছে ওই আমার মেয়ে। রুস্তম জানলার বাইরে তাকিয়ে মৃদু কণ্ঠে বললেন, আমিও তাই চাই। ওকে আমি নিজের রক্ত মাংসের চেয়েও বেশি ভালোবাসি। কিন্তু ভেতরে ভেতরে জানি সালমা একদিন তার শক্তি প্রকাশ পাবে। সেদিন আমরা হয়তো তাকে আর ধরে রাখতে পারবো না। বজ্রপাতের শব্দে ঘর কেঁপে উঠল। সালমা চমকে রুস্তমের হাত ধরলেন। তাহলে কি করব? রুস্তমের মুখ কঠিন হয়ে গেল। যতদিন সম্ভব ওকে স্বাভাবিক রাখতে হবে। কিন্তু প্রস্তুত থেকো সালমা, কারণ একদিন আরিবার সত্যি বুঝতে হবে সে কার কন্যা আর কিসের জন্য জন্ম নিয়েছে। ঘরের ভেতরে নিস্তব্ধ নেমে এলো। দুজন চুপ করে রইল। অদৃশ্য আলোক ছট্টায় মাঝে দাঁড়িয়ে আছে জিন রাজ্য। চারিদিকে আগুনের স্তম্ভ, মাঝখানে নীলাভ শিখা জ্বলছে অনন্ত শক্তির প্রতীক হয়ে। জিন রাজ্যের আগুনের প্রাসাদে বসে আছেন মালিক আল জিন। চারপাশে আগুনের স্তব্ধ তপতপ করছে, যেন রাজ্যের প্রতিটি নিঃশ্বাসেই অগ্নি মিশে আছে। নুসাইর মাথা নত করে দাঁড়িয়ে মালিক ধীর কণ্ঠে বললেন, নুসাইর, আজকাল তোমার ভাই জুলফিকারকে নিয়ে অনেক চিন্তা, অনেক কথা শুনছি। সে কি সত্যি মানুষের জগতে ঘুরে বেড়াচ্ছে? নুসাইর একটু দ্বিধা করে উত্তর দিলেন, হ্যাঁ পিতা। মালিকের চোখ লাল আগুনে ঝিলমিল করলো। মানবীর কাছে যাওয়ার মনে দুর্বলতা। মানুষ কখনোই আমাদের মতো নয়। তাদের প্রতি আসক্তি জিনকে পতনের দিকে ঠেলে দেয়। নুসাইর নীরব রইল। তার বুকের ভিতরেও একটা হাহাকার, কিন্তু সে মুখ খোলেনি। আরেকবার নাম উচ্চারণও করেনি বাবার সামনে। মালিক উঠে দাঁড়ালেন। বজ্রের মতো কণ্ঠস্বর কাঁপলো প্রাসাদের দেয়ালে। শুনুন নুসাইর, তোমার ভাইয়ের উপর নজর রাখবে। সে আমাদের রাজ্যের যোদ্ধা, কিন্তু যদি তার হৃদয় তাকে স্পষ্ট পথভ্রষ্ট করে, আমি তাকে ক্ষমা করবো না। জিন জাতির ভবিষ্যৎ একজন মানবের জন্য ঝুঁকতে পারে না। নুসাইর মৃদু মাথা ঝুঁকালো। তার ঠোঁটে কোনো শব্দ এলো না, কিন্তু ভেতরে ভেতরে যেন আগুনের মতো দহন হচ্ছিল। সে জানে জুলফিকারকে রুখতে পারবে না। নুসাইরের মুখ থেকে একটা সত্য উচ্চারিত হলো না।
জিনরাজ্য নীলাভ আগুনে আলোকিত এক বিশাল কক্ষ। মেঝেতে কালো স্ফটিক, দেয়ালে খোদাই করা প্রাচীন লিপি। কক্ষের মাঝখানে দাঁড়িয়ে আছে জুলফিকার, চোখ বন্ধ করে অনন্ত আগুনের শক্তি টেনে নিচ্ছে শরীরে। তার গায়ে আগুনের শিখা যেন খেলছে। এমন সময় দরজা সরসর শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকলো সুলতানা। তার চোখে কৌতূহল, মুখে অল্প ভয়ের ছায়া। ভাইয়া, কণ্ঠ কাঁপলো তার। জুলফিকার চোখ মেলে তাকালো। লালচে দৃষ্টিতে সুলতানাকে দেখে মৃদু হাসলো। সুলতানা এখন আমার ঘরে। সুলতানা পা মারাতে মারাতে কাছে এলো। আমি আমি শুনেছি কিছু কথা। রাজ্যে ফিসফিস করছে সবাই, বলে আপনি নাকি একজন মানবীর কাছে যাচ্ছেন। জুলফিকার ঠোঁটে হালকা হাসি ফুটলো। সে ধীরে ধীরে বনের দিকে এগিয়ে এলো। তো কি হয়েছে? সুলতানা মাথা নিচু করলো, কণ্ঠ আরো নরম হয়ে গেল। আমি জানি আপনি অন্যদের মতো নন ভাইজান, কিন্তু মানুষ তারা তো আমাদের মতো নয়। বাবা যদি জেনে যান। জুলফিকার হঠাৎ থেমে বনের কাঁধে হাত রাখলেন। চোখে যেন গলন্ত আগুন। মানুষ হোক বা জিন, যখন হৃদয় কাউকে বেছে নেয় তখন নিয়ম কানুন ভেঙে যায়। সুলতানা, আমি কাউকে জবাবদিহি করি না। আমার জীবন আমার যুদ্ধ। সুলতানার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তাহলে সত্যি আপনি তাকে ভালোবাসেন? জুলফিকার কিছুক্ষণ চুপ রইল, তারপর জানলা দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, ভালোবাসা শব্দটা দুর্বলতার মতো শোনায়। আমি বলবো সে আমার শ্বাসের মতো। আমি চাইলে দূরে থাকতে পারি না। সুলতানের বুক ধকধক করছে। সে জানে ভাইয়ের এই স্বীকারোক্তি বিপদের আগুন ডেকে আনবে। তবু সে ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, কিন্তু যদি বাবা জানতে পারেন? জুলফিকার হঠাৎ ঘুরে তাকালো। তার চোখে অদ্ভুত তৃপ্তি। বাবা যদি জানতে পারেন তবে তিনি রাজ্য হারানোর ভয় দেখাবেন। কিন্তু আমি যদি তাকে হারাই তবে আমার পৃথিবীটাই ফাঁকা হয়ে যাবে। তুমি বুঝবে না সুলতানা। সুলতানার ঠোঁট কাঁপছে। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজায় দাঁড়িয়ে শেষবার তাকিয়ে বলল, ভাইজান আমি কারোর কাছে কিছু বলবো না, কিন্তু সাবধান, রাজ্য সব চোখ সবখানে আছে। জুলফিকার ঠোঁটে রহস্যময় হাসি ফুটে উঠল। চুপ থাকো, তারা আমাকে আটকাতে পারবে না। সুলতানা বেরিয়ে গেল। কক্ষের ভেতর আবার নিস্তব্ধতা নেমে এলো। দূরে নীল আগুনের শিখায় প্রতিফলিত হলো জুলফিকারের চোখ, যেখানে এক মানবীর প্রতি অগ্নিময় আকর্ষণ জ্বলছে। কলেজ প্রাঙ্গণে রোদের ভেতর দিয়ে হাঁটছে আরিবা। পাশে তার প্রিয় বান্ধবী হাবিবা, হাতে বই, মুখে দুষ্টুমি হাসি। হাবিবা বলল, এই আরিবা, তুমি কি জানো আজকে আমাদের নতুন লেকচারার আসছে? শুনেছি দেখতে দারুণ, দেখতে সুদর্শন। আরিবা মুচকে এসে বলল, সুদর্শন দেখলেই যে তোমাদের মন গলে যায়? পড়াশোনা করবে নাকি শুধু চেহারা দেখবে? হাবিবা ভুরু কুচকে জবাব দিল, এই মেয়ে, তুমি বুঝবে না। তাছাড়া তোমার তো গোপন প্রেম আছে না? আরিবা থমকে গেল। বুকের ভেতর এক ঝলক জুলফিকারের ছায়া ভেসে উঠল। গাল লাল হয়ে গেল। কি যে বলো, এসব বাজে কথা বন্ধ করো। হাবিবা খুনসুটি করে কানে ফিসফিস করলো, বলল, ইস, সবকিছু বুঝি। তোমার চেহারা লজ্জা দেখে বোঝা যায়। আরিবা ভীষণ লজ্জায় হাবিবার হাতে বই দিয়ে মারলো। দুজনেই হেসে কোটি কোটি। কিন্তু হঠাৎ আরিবার কান কেঁপে উঠল। সে স্পষ্ট শুনতে পেল কলেজের মাঠে অনেক দূরে কিছু ছেলেদের কথা। তাদের কণ্ঠ যেন পাশে বাজছে। আজকে ওই মেয়ে আসলে বলবো। না না, থামো। হাবিবা অবাক হয়ে তাকালো। কি হলো তোমার? এভাবে কান চেপে ধরছো কেন? আরিবা হাঁপাতে হাঁপাতে বলল, তুমি শুনতে পাচ্ছ না ওরা কি কথা বলছে? হাবিবা ভ্রু কুচকে বলল, কোথায়? কেউ তো নেই এখানে। আরিবা চুপ হয়ে গেল, চোখ বন্ধ করলো। হঠাৎ মনে হলো তার ভেতর দিয়ে কোনো অদ্ভুত আলো বয়ে যাচ্ছে। চোখ বন্ধ করতে অন্য জায়গায় দৃশ্য ভেসে উঠল। কলেজের মাঠের পাশে কয়েকজন ছেলেকে হাসতে হাসতে আড্ডা দিতে দেখলো, যেন সে সরাসরি সেখানে উপস্থিত। আরিবা আটকে উঠে চোখ খুলে ফেললো। নিঃশ্বাস দ্রুত হয়ে গেছে। হাবিবা অবাক হয়ে তার হাত ছাড়লো, নাড়লো। আরিবা, তুমি ঠিক আছো তো? আরিবা কাপা হাসি দিয়ে জবাব দিল, আমি ঠিক আছি। হয়তো জুলফিকারের কাছে থাকার কারণে এসব হচ্ছে। ও তো অন্যরকম, হয়তো তার ছোঁয়ায় আমি অন্যরকম কিছু অনুভব করছি। এসব মনে মনে ভাবল আরিবা, কিন্তু অন্তরে অন্তরে ভয় আর বিস্ময় ভরে উঠল। এটা কি সত্যি জুলফিকারের জন্য, নাকি তার ভেতরে লুকিয়ে থাকা অন্য কিছু? রাতে শহর নিস্তব্ধ, আকাশে আধো চাঁদ ভাসছে। কলেজ থেকে ফেরার পর থেকে আজ আরিবার মাথা যেন ভীষণ ভারী হয়ে আছে। খাতায় পাতায় তাকিয়ে থেকেও অক্ষরগুলো তার চোখে ঝাপসা হয়ে আসছে। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠলো, জানলার পর্দা জোরে কেঁপে উঠল। অথচ বাইরের বাতাস একটু নেই। আরিবা ভাবলো জুলফিকার এসেও হয়তো নেই, কিন্তু কয়েক মুহূর্তে বুঝতে পারলো এটা অন্য কিছু। বুক ধরফর করতে শুরু করলো আরিবার। কি কেউ ওখানে? আরিবা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কোনো উত্তর নেই। কিন্তু ঘরের এক কোণে থেকে যেন গাঢ় ছায়া গড়িয়ে পড়ছে। ছায়াটা ধীরে ধীরে আকার নিচ্ছে, মানুষের মতো, অথচ চোখ দুটো অন্ধকার আগুনের মতো লাল। আরিবা চিৎকার করে উঠল, কিন্তু কণ্ঠ আটকে গেল গলায়। ছায়া জিন তার দিকে ধেয়ে এলো। চারপাশের বাতাস জমে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সেবার জিনরাজ্যের লড়াইয়ের সময় ছায়া জিনরা বুঝতে পেরেছিল আরিবার কাছে স্ফটিকের দ্বিতীয় অংশ আছে। সেই থেকে আরিবাকে টার্গেট করেছিল তারা। আজ সুযোগ পেয়ে আরিবার ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য এসেছে। আরিবা ভয়ে মেঝেতে ছিটকে পড়ল। চোখ ছলছল করছে তার। জুলফিকারকে মনে মনে স্মরণ করতে লাগলো সে। ঠিক তখনই বজ্রপাতের মতো শব্দ হলো। জুলফিকার হাওয়ায় ভেসে ঘরের ভেতরে প্রবেশ করলো। তার চোখে আগুন জ্বলছে, হাতে শিখার বল। তোদের সাহস কিভাবে হয় আমার ফুলের কাছে আসার, ফুলকে নষ্ট করার জন্য? ছায়াজিন হিংস্র গর্জন ছুড়ে দিল। মুহূর্তের মধ্যে ঘরের ভেতর শিখার অন্ধকারের লড়াই শুরু হলো। আরিবা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। তার বুক কাঁপছে, শরীরে জমে গেছে। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে গেল আরেকটা অবয়ব, নুসাই। শান্ত অথচ কঠিন মুখে সে জুলফিকারের পাশে এসে দাঁড়ালো। দুই ভাই একসাথে। জুলফিকার এই মুহূর্তে নুসাইরকে নিয়ে কিছু ভাবলো না। তবে আরিবা চমকালো। জুলফিকারের মতোই দেখতে সে, কিন্তু কে? নুসাইরের হাতে নীলচে আভা জ্বলে উঠলো।
তার ঠোঁট নড়ে উঠল মন্ত্রের মতো। বাতাসের ভেতর যেন হাজারো অদৃশ্য শব্দ প্রতিধ্বনিত হলো। ছায়াজিন কুকড়ে উঠল। জুলফিকার গর্জে উঠল, এই মেয়ে আমার, ওর গায়ে হাত দিতে হলে আমার সাথে লড়তে হবে আগে। একসাথে শিখার নীল আলো ছুটে গেল। ঘর যেন কেঁপে উঠল। ছায়াজিনের চিৎকার চারিদিকে প্রতিধ্বনিত হলো। কয়েক মুহূর্তের লড়াইয়ের পর সেটা ধোঁয়ার মতো মিলে গেল। ঘর আবার নিস্তব্ধ, কেবল ধোঁয়ার গন্ধ আর ভাঙা কাচের শব্দ চারপাশে। আরিবা ভয়ে কাঁপতে কাঁপতে জুলফিকারের দিকে তাকালো। এটা এটা কি হলো? জুলফিকার তাকে বাহুতে জড়িয়ে ধরে মৃদু কণ্ঠে বলল, তুমি নিরাপদে আছো, আমি আছি। কিন্তু নুসাইরের চোখে অন্যরকম শীতলতা। সে ধীরে ধীরে এগিয়ে জানলা দিয়ে চলে গেল। জুলফিকারের মনে প্রশ্ন, নুসাইর এখানে কেন এবং কিভাবে? উনি উনি কে ছিলেন? তোমার মতোই দেখতে। আমার যমজ ভাই নুসাইর তোমাকে রক্ষা করতে এসেছিল। তুমি ভয় পেও না। তোমার উপর কোনো আক্রমণ হওয়ার সাথে সাথে আমি টের পেয়ে যাবো। কিন্তু ওরা কারা, কেন এসেছিল জুলফিকার? আমার আমার ভীষণ ভয় লাগছে। আরিবা অবুঝের মতো ফুঁপিয়ে কেঁদে উঠল। আর মুহূর্তে জুলফিকার যেন ভেতর যেন তোলপাড় শুরু হয়ে গেল। আরিবার চোখের জল জুলফিকারের হৃদয়ের আঘাত করছে। সে আরিবার কপালে চুমু খেলো, পিঠে হাত বুলে দিয়ে বলল, কাঁদে না লক্ষ্মীটি, আমি আছি, ভয় পেও না। জুলফিকারের রাগে শরীর থরথর করে কাঁপছে। তবু আরিবার সামনে সে শান্ত নদীর জলের মতো দাঁড়িয়ে আছে। কারণ আরিবা এমনিতেই ভয় কাঁপছে। সাহাজিনদের এবার কিছু একটা করতে হবে। আরিবা কিছু বলল না, চুপচাপ জুলফিকারের বুকে মাথা গুজে দাঁড়িয়ে রইল। এর মধ্যে ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন রুস্তম ও সালমা। তাদের উপস্থিতিতে আরিবা চমকাইলো। জুলফিকার আগের মতো দাঁড়িয়ে রইল। আরিবা জুলফিকারের থেকে নিজেকে সরাতে চাইলেও সে ছাড়ল না। রুস্তম ও সালমা এবার জুলফিকারকে স্পষ্ট দেখতে পেল। লম্বা সুঠাম দেহের এক সুদর্শন যুবক। চুলগুলো তার কাজ ছুঁয়েছে, তার মুখে অদ্ভুত কোমলতার সাথে কঠোরতার ছাপ স্পষ্ট। রুস্তম ভালো করে বুঝতে পারছেন এই যুবক নিশ্চয়ই জিন। কিন্তু আরিবার সাথে এই জিনের কেন এই ঘনিষ্ঠতা? জুলফিকার ছাড়ো আব্বাজান, আমি যা নিশ্চেন, ফিসফিস করে বলল আরিবা। জুলফিকার ক্রুয়া হাসলো। আরিবাকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে কিছু একটা জাদু করলো। সাথে সাথে রুস্তম ও সালমা উদা হয়ে গেল। চমকাল আরিবা। চেঁচিয়ে উঠল সে, তুমি কি করলে ওনাদের সাথে? হয়তো চিন্তা করতেন ওনারা, তাই সবকিছু ভুলিয়ে নিজেদের কক্ষে পাঠিয়ে দিলাম। ভালো করেছি না? হেসে বলল সে। আরিবা হাঁপ ছেড়ে বাঁচলো। হ্যাঁ, ভালো করেছো, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আপনি যথেষ্ট রাগী। জুলফিকার আরিবাকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোলো। আস্তে করে শুয়ে দিল তাকে। আরিবাকে শুয়ে দিয়ে জুলফিকার ওর পাশে কনুইতে ভর দিয়ে বলল, আমি যে রাগী এটা তুমি কিভাবে বুঝলে? আরিবা জুলফিকারের বুকে মুখ গুজে গুজলো আবার। জুলফিকার তার পিঠে আঙ্গুলের সাহায্যে আঁকিবুকিতে মেতে উঠল। আপনার চোখ দেখলে বোঝা যায় তুমি ভয় পাবে বলে আমি কখনো রাগ প্রকাশ করি না। সত্যি ভালো করেছেন, নয়তো সত্যি ভয় পেতাম। এমনিতে আজকাল অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে আমার সাথে। কি হয়েছে বলো আমাকে? মাঝে মধ্যে মনে হয় আমি অনেক দূরের শব্দ শুনতে পাই, আবার কখনো কখনো চোখ বন্ধ করলে অন্য জায়গার দৃশ্য দেখি। জুলফিকার হেসে উঠল। কথার ফাঁকে আরিবার পিঠ উন্মুক্ত করতে লাগলো। জিনের সাথে থাকতে থাকতে হয়তো অন্য কোনো শক্তি পেয়ে যাচ্ছ। জুলফিকার আরিবার উন্মুক্ত পিঠে আঙ্গুলের সাহায্যে টিচ করতে চোখ মুখ খিচকে আছে আরিবা। বুক ধুকপুক করছে মেয়েটার। কেমন অদ্ভুত ভয় লাগছে। আপনি এরকম করছেন কেন? আমার এসবে ভয় লাগছে। ভুরু কুচকে ফেললো জুলফিকার। কি করলো সে? আচমকাই জুলফিকার খেয়াল করলো তার অজান্তে সে আরিবাকে জ্বালাচ্ছে। তপ্ত নিঃশ্বাস ছাড়লো জুলফিকার। এত ধৈর্য জীবনেও ধরেনি সে, অথচ আরিবার জন্য তাকে কতটা ধৈর্য ধারণ করতে হচ্ছে। আমি খেয়াল করিনি আরিবা, ভয় পেও না, আমি কিছু করছি না আর। জুলফিকার আরিবার পোশাক ঠিক করে দিয়ে বলল। আরিবা হাঁপ ছেড়ে বাঁচলো। কিছুক্ষণ কথা বলার পর জুলফিকার জিন রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে গেল। অন্ধকার আকাশের নিচে জিন রাজ্যের প্রসাদ আলো ঝলমল করছে। ছায়া জিনের সঙ্গে লড়াই শেষে দুই ভাই ফেরত এসেছে। তবে নুসাইর এসেছিল আগে। জুলফিকার মাত্র এলো। জুলফিকার পাশের ছাদে দাঁড়িয়ে আছে। তার বুক ওঠানামা করছে, চোখে জ্বলছে ক্রোধে। সে নিশ্চিত নুসাইর না এলেও একা সে ছায়াজিনকে সামলাতে পারত। কিন্তু প্রশ্ন হলো, কেন নুসাইর হঠাৎ আরিবার পাশে গিয়ে দাঁড়ালো? নুসাইর একপাশে চুপচাপ দাঁড়িয়ে, তার মুখে ক্লান্তি রেখা, কিন্তু চোখে অন্যরকম তীব্রতা। জুলফিকার তাকাচ্ছে তার দিকে, যেন নীরব প্রশ্ন ছুড়ে দিচ্ছে। কেন গেলে? কেন আমার জায়গায় ওকে রক্ষা করলে? হাওয়া ভারী হয়ে উঠছে। প্রাসাদের ভিতরে মশালগুলো টিমটিম করছে। মশালগুলো কয়েক মুহূর্তে নীরবতা। তারপর নুসাইর ধীরে মাথা তুলল। তার ভিতরে সমস্ত দ্বিধা যেন ভেঙে গেল। নুসাইর জানে সত্য লুকিয়ে রাখা সম্ভব নয়। আর এটাও জানে জুলফিকারের আগুনের মতো কাউকে ভালোবেসে ফেলেছে সে, পিছু হটার পাত্র নয় সে। তবে এবার সে নিজের সত্য ঢাকতে পারছে না। নুসাইরের চোখে সবকিছু প্রকাশ পাচ্ছে যেন। জুলফিকার সরাসরি কিছু জিজ্ঞাসা করতে পারছে না আজ, কিন্তু নুসাইরের চোখে অদ্ভুত দৃঢ়তা। জুলফিকার বুঝে গেল এবার এটা কেবল ভাইয়ের কর্তব্য নয়, এর পেছনে অন্য কারণ আছে। এক মুহূর্তের জন্য দুই ভাইয়ের চোখে চোখ আটকে গেল। তাদের দৃষ্টির ভিতরে ঝলসে উঠল একই আগুন। আরিবা। সে নীরব মুহূর্তেই জুলফিকার সব বুঝে গেল। নুসাইর আরিবার প্রতি দুর্বল, ভীষণ রকমের দুর্বল। কিন্তু বাবা মায়ের বাধ্য সন্তান হওয়ার ফলে নিজের দুর্বলতা প্রকাশ করতে পারেনি শুধু। সকালে রোদ নরম আলো ছড়াচ্ছে। ক্যাম্পাস ভরে আছে ছাত্রছাত্রীদের কোলাহলে। লম্বা বারান্দা ধরে হেঁটে আসছে আরিবা আর হাবিবা। হাবিবা মুখে সবসময় যেমন হাসি খুশি ভাব থেকে আজ তাই। তুই আবার কেমন যেন চুপচাপ হয়ে গেছিস আরিবা। এই কয়েকদিন ধরে তোর মুখে আগের মতো হাসি দেখি না। আরিবা ব্যাগের স্ট্র্যাপ শক্ত করে ধরে নরম গলায় বলল, তেমন কিছু না, একটু মাথা ভারী আছে।
হাবিবা ভরে কুচকালো। আমার না বলে লুকাচ্ছিস কেন? আমি কি তোকে চিনি না? আরিবা উত্তর দেওয়ার আগে হঠাৎ ক্লাসে ঢুকে পড়লেন তাদের লেকচারার স্যার রোদ্দুর। সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে বই। স্যারের মুখ সবসময় শান্ত, তবে ভেতরে কি চলে কেউ জানে না। চলো ক্লাস শুরু করি। স্যারের কণ্ঠ ভারী অথচ অদ্ভুত এক টান আছে। হাবিবা খাতায় কলম চালাতে চালাতে খেয়ালই করেনি রোদ্দুর স্যারের দৃষ্টি বরাবর তার দিকে আটকে আছে। তিনি চোখ ফিরে নেন ঠিকই, কিন্তু মনে মনে কিছু যেন বলতে চান, যা কখনো প্রকাশ করতে পারেন না। হাবিবা গম্ভীর মেয়ে, পড়াশোনার বাইরে অন্য কোনো দিকে তাকায় না। ক্লাসের চোখ নামিয়ে লিখে চলে যায়। হাসাহাসি, মজা সবকিছু বাইরে, তার সেই গভীরতায় হয়তো রোদ্দুর স্যারের মনে অন্যরকম আলোড়ন তোলে। রোদ্দুর নিজেও গভীর প্রকৃতির মানুষ। অন্যদিকে আরিবা খাতায় পাতায় তাকিয়ে থেকেও মনোযোগ দিতে পারছে না। কাল রাতের ঘটনায় ছায়া তার চোখে মুখে লেগে আছে। মাঝে মাঝে চমকে উঠে চারপাশে দেখে নিচ্ছে। ভয় লাগছে, এই বুঝি ছায়া জিন চলে এলো ভেবে। হাবিবা ফিস ফিস করে জিজ্ঞাসা করলো, তুই কি ঠিক আছিস তো? হাত কাঁপছে কেন? আরিবা জোর করে হাসলো, না ঠিক আছে। রোদ্দুর স্যার বোর্ডে লিখতে লিখতে একবার ঘুরে তাকালেন। চোখ পড়লো আরিবার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। স্যার কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন, তারপর ধীরে ধীরে বলে উঠলেন, আরিবা তুমি অসুস্থ নাকি? ক্লাসে সবাই তাকালো তার দিকে। আরিবা চুপ, বুকের ভেতরে দুঃখকানি বেড়ে যাচ্ছে। স্যার রোদ্দুরের দৃষ্টি এবার স্থির হলো, কিন্তু তার দৃষ্টি হাবিবার উপর যতটা পড়ে তার চেয়েও বেশি কৌতূহল জমে উঠছে আরিবার চারপাশের অদ্ভুত শূন্যতা নিয়ে। ক্লাসের ভিতরে এক নিঃশব্দ টান যেন জমে উঠলো। আমি ঠিক আছি স্যার, ঠিক আছে। সবাই আবার ক্লাসে মনোযোগ দিল। হাবিবা বোর্ডের দিকে তাকালো। আরিবা পড়াশোনার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো এবার। গত কদিন ধরে আরিবার শরীরের ভেতর অদ্ভুত পরিবর্তন হচ্ছে। হঠাৎ করে তার শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কখন আবার চারপাশ শীতল হয়ে উঠছে। আয়নার সামনে দাঁড়ালে নিজের চোখে কখনো নীলাভ ঝলক দেখা যায়, কখনো রক্তিম লাল। কলেজে সেদিন হাবিবা মজা করে বলেছিল, তুমি রাগ করলে গরম হাওয়া ওঠে কেন? আরিবা তখন ঠোঁট কামড়ে হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু ভেতরে ভেতরে সে ভীত হয়ে পড়েছিল ঠিকই। গতকাল রাতে ঘরে একা বসে হোমওয়ার্ক লিখছিল আরিবা। হঠাৎ খাতা কলম গড়িয়ে মাটিতে পড়তেই চোখের সামনে অদ্ভুত দৃশ্য ঘটলো। কলমটা নিজে নিজেই ভেসে উঠলো, কয়েক সেকেন্ড বাতাসে ঘুরে আবার টেবিলে পড়ে গেল। আরিবা হতভম্ব হয়ে গিয়েছিল। বুক ধরফর করছিল, হাত কাঁপছিল, শরীর ঘেমে উঠছিল। সেসবে আরিবার চোখে ঘুম নেই আজ। জুলফিকারও দুদিন হলো আসেনি। আরিবার মনে প্রশ্ন অনেক, এটা কিভাবে সম্ভব হলো? আমি কি? তার ভিতরের শক্তি যেন বারবার জানান দিচ্ছে সে সাধারণ কোনো মানুষ নয়। কিন্তু কি সেই শক্তি? কেন বারবার নিয়ন্ত্রণ হারাচ্ছে? সে উত্তর এখনো অজানা। প্রাসাদের ছাদে রাতের নীরবতা, বাতাসে মশালগুলোর আলো ঝাপসা ঝলমল করছে। জুলফিকার এক কোণে দাঁড়িয়ে, চোখে অগ্নি ঝলক। নুসাইর ধীরে ধীরে কাছে এসে দাঁড়ালো। তাদের মধ্যে দূরত্ব যতই হ্রাস পাচ্ছে, মন ভরে উঠছে অজানা উত্তেজনার দ্বন্দ্বে। জুলফিকারের কণ্ঠে অল্প অল্প কড়া, কিন্তু শান্ত। নুসাইর, আমি জানি তুমি কেন আরিবাকে রক্ষা করতে গিয়েছিলে, কিন্তু তুমি শুধু হঠাৎ এসে ওর পাশে দাঁড়ালে আমার জায়গায়। তুমি কি ভাবলে আমি সেটা সহজে মেনে নেব? তুমি ভালো করে জানো আমার মাঝে উদারতা নেই। নুসাইরের চোখে অদ্ভুত তীব্রতা, কিন্তু ভেতরে একটা কষ্ট লুকিয়ে রেখেছে। ম্লান কণ্ঠে বলল সে, তুমি ভুল বুঝছো। আমি তোমার জায়গায় যেতে চাই না কখনো। আমি শুধু চাইছিলাম ও নিরাপদে থাকুক। জুলফিকার, তোমার শুনতে খারাপ লাগলেও সত্যি এটাই। আরিবা আমার জন্য গুরুত্বপূর্ণ। আর যদি আমি না যেতাম, ওর উপর ছায়াজিন আক্রমণ করতো। আমি বুঝতে পারিনি তুমিও পৌঁছে যাবে। জুলফিকার গম্ভীর চাউনি দিয়ে তাকালো। এমন সত্যি আমার সামনে আর কখনো বলতে এসো না। আমি তোমাকেও ভালোবাসি, তাই ভাই তুমি আমার আমার সঙ্গিনী, নিরাপত্তার জন্য আমি যথেষ্ট। নুসাইর ধীরে ধীরে মাথা নিয়ে বলল, জুলফিকার, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আরিবার স্বার্থ আগে। যদি কখনো দরকার পড়ে তুমি একা পরিস্থিতি সামলাতে না পারো, তবে আমরা নিজের জেদ পেছনে রাখবো, একসাথে রক্ষা করবো তাকে। জুলফিকারের কণ্ঠে অল্প হেসে বলল, আশা করি তেমন পরিস্থিতি কখনো আসবে না। যদি আসে, আমি তোমার কথা মেনে নেব। নুসাইর হালকা মাথা মেরে সম্মতি জানালো। দুজনের চোখে চোখ আটকে গেল। এক অদ্ভুত নীরবতা, যেখানে বোঝাপড়া, দ্বন্দ্ব, ভালোবাসা, দায়িত্ব সব মিলেমিশে ছন্দ তৈরি করছে। ছাদে বাতাসে তারা দুজনই জানি যে তাদের ভালোবাসার সংঘাত আরিবার নিরাপত্তার সঙ্গে যুক্ত হয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। না চাইতে হয়তো দুই ভাই দ্বন্দ্বে জড়িয়ে পড়বে। ক্লাসে তখন টেস্ট পরীক্ষা চলছে। চারপাশে পিনপতন নীরবতা। সবাই মন দিয়ে লিখছে, শুধু আরিবা কলম হাতে নিয়ে বসে আছে। অথচ হাত কাঁপছে, বুকের ভেতর তীব্র ধকধকানি। মাথার ভেতর যেন কেউ বারবার ফিসফিস করছে, তুমি আলাদা, তুমি আমাদের আরিবা। আরিবার বড্ড অস্থির লাগছে। কিছুতেই মাথা থেকে ফিসফিসানির আওয়াজগুলো বের হচ্ছে না যেন। হঠাৎ তার কলম নিজের ইচ্ছে মতো খাতায় লিখতে শুরু করে দিল। আরিবা হাত ছড়াতে চাইলেও পারছে না। চোখ বড় বড় করে তাকিয়ে আছে, আর খাতে অদ্ভুত এক ভাষায় শব্দ ভেসে উঠছে। কি লিখছে নিজে বুঝতে পারছে না, তবে তার লেখার জন্য আশেপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। ছাত্রীরা ভয়ে সিট থেকে উঠে দাঁড়ালো। আরিবার হাতটা দেখো, ও কি লিখছে। লেখাগুলো শূন্যে ভাসছে কিভাবে? কি হচ্ছে এটা? এরপরে ক্লাসের চারপাশের জানলায় একপাশে ঝপঝপ শব্দ হয়ে বন্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল, অথচ ক্লাসরুম ভেতর থেকে অন্ধকার হয়ে উঠল। বাতিগুলো একে একে নিভে গেল। হঠাৎ খাতার পাতা থেকে আগুনের ফুলকি বের হলো। পুরো ক্লাস চিৎকার করে দৌড়াদৌড়ি শুরু করলো। একজনের হাত কেটে রক্ত পড়লো, আরেকজন মেঝেতে পড়ে গেল। হাবিবা চিৎকার করে আরিবার হাত ধরে ঝাঁকাতে লাগলো। আরিবা, থামতে, কি করছিস? কিন্তু আরিবার চোখের মনি তখন রং পাল্টে গেছে। নীলাভ আলো ঝলমল করছে। সে যেন নিজের নিয়ন্ত্রণে নেই। টেবিল চেয়ার একে একে উড়ে বাতাসে ঘুরতে শুরু করলো। হঠাৎ করে ক্লাসরুমের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে ঠান্ডা হতে লাগলো। রোদ্দুর স্যার হতভম্ব। তিনি এগিয়ে গিয়ে জোরে চিৎকার করলেন, স্টপ ইট আরিবা, স্টপ।
কিন্তু তার গলা যেন কোথাও পৌঁছালো না। আরিবার ঠোঁট কাঁপছে, অথচ নিজের কণ্ঠে বলছে না, কোনো অদ্ভুত শক্তির কণ্ঠ ভেসে আসছে, আমাকে ডাকছে, যেতে হবে আমাকে। একটা চেয়ার সজোরে ছুটে গিয়ে রুদ্র স্যারের গায়ে আঘাত করতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ পুরো ক্লাসরুমে গভীর কালো কুয়াশা ছাড়িয়ে গেল। সবাই চোখ ঢেকে ফেললো। মুহূর্তের মধ্যে শব্দ থেমে গেল। চেয়ার, টেবিল, খাতাপত্র সব মেঝেতে পড়ে গেল। বাতি আবার জ্বলে উঠলো। সবাই চারিদিকে তাকাচ্ছে, কিছু ঘটেনি যেন। আরিবা ঘেমে নিয়ে একেবারে ভিজে বসে আছে। সে কিছু বুঝতে পারছে না। ক্লাসমেটরা হাঁ করে তাকিয়ে আছে। কারো ভিতরে ভয়, কারো ভিতরে কৌতূহল। রুদ্র স্যার শেষ বেঞ্চের কোণে অদ্ভুতভাবে তাকালেন। সেখানে বসে আছে জুলফিকার। তার চোখে তখনও ভয়ঙ্কর জ্যোতি। গাঢ় কণ্ঠে খুব ধীরে বলল, আরিবা শান্ত হও, আমি সবাইকে সবকিছু ভুলিয়ে দিচ্ছি। সে হাত মেরে এক ঝটকায় সবার স্মৃতি থেকে কয়েক মিনিট আগের ঘটনাগুলো মুছে দিল। সবাই আবার পরীক্ষায় মন দিল, যেন কিছু ঘটেনি। শুধু আরিবার রোদ্দুর স্যারের সবকিছু মনে রইল। বাড়ি ফিরে আরিবা বিছানায় বসে আছে। চারিদিকে সব স্বাভাবিক। ঘড়ির টিকটিক শব্দ, জানালার বাইরে রাস্তার আলো। আমি জানি ডাকাটাকি, কিন্তু তার ভিতরে একেবারে অস্থির। ক্লাসে হঠাৎ যে ঘটনা ঘটলো তাতে আরিবার বুক ধরফর করছে। সে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকায়। তার চোখ দুটো লালচে, শরীর যেন জ্বরে পড়ছে। মনে মনে ভাবলো, আরিবা, আমার সঙ্গে এসব কি হচ্ছে? আমি তো সাধারণ মেয়ে, তাহলে কেন আমার চারপাশে এমন অদ্ভুত ঘটনা ঘটছে? সে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। ক্লাসে সবাই স্বাভাবিক আচরণ করছিল, কারণ জুলফিকার সময় মতো সবটা সামলে নিয়েছিল। কিন্তু আরিবার কাছে সব পরিষ্কার। ওর জীবনে এমন কিছু আছে যা অন্য কারোর জীবনে নেই। রাত হতে এখনো অনেক বাকি। সবে মাগরিবের আজান দিচ্ছে। জুলফিকার রাতে এলে তাকে কিছু জিজ্ঞাসা করবে ভেবে বিছানায় শুয়ে পড়লো সে। একটা সময় আরিবা ক্লান্তিতে ধীরে ধীরে ঘুমের দেশে হারিয়ে গেল। ঘুম গভীর হলে অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে আরিবা। আগুন, কালো ছায়া, আবার হঠাৎ আলোয় ভেসে থাকা এক শহর। সেই শহরে দাঁড়িয়ে আছে দুজন। একজনের চোখ গভীর সমুদ্রের মতো, তিনি একজন নারী। আরেকজনের চোখে আগুন, তিনি একজন পুরুষ। দুজনেই তাকিয়ে আছে আরিবার দিকে। আরিবা ঘুম ভেঙে হঠাৎ উঠে বসে। বুকের ভিতরে হাঁপুরের মতো শ্বাস ওঠানামা করছে। মেয়েটা আর কিছু বুঝে উঠতে পারছে না। আশেপাশে তাকিয়ে সকাল হয়েছে কিনা বোঝার চেষ্টা করলো আরিবা। কিন্তু চারিদিকে অন্ধকার। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টা বেজেছে এখন। আচমকা আরিবা অনুভব করলো কেউ তার পাশে বসে আছে। পাশ ফিরে তাকালো সে, জুলফিকার। আরিবা কোনো বাক্য ব্যয় না করে তার বুকে ঝাঁপিয়ে পড়লো। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে জুলফিকারের বুকে মুখ গুজে রইল আরিবা। জুলফিকার প্রশান্তিতে চোখ বন্ধ করে ফেললো। মেয়েটা কাছে এলে এত শান্তি শান্তি লাগে ওর যে আরামে চোখ বুজে আসে। কি হয়েছে, এত অস্থির হয়েছে কেন আরিবা? জুলফিকার আরিবার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো। আরিবা থেমে গেল। আমার সাথে কি হচ্ছে তুমি কি জানো জুলফিকার? আরিবার প্রশ্নে জুলফিকার চিন্তায় পড়ে গেল। সত্যি তো, আরিবার সাথে কি হয়েছিল আজ? কেন, তৃতীয় শক্তি তো সেখানে উপস্থিত ছিল না। আরিবার জুলফিকার ছিল কেবল। তাহলে আরিবার কি হয়েছিল তখন? জুলফিকার শব্দ করে হেসে উঠল। আরিবার সোজা হয়ে বসলো, ভুরু কুচকে জুলফিকারের দিকে। ও আচ্ছা, তাহলে কেন শুনি? হাসতে বারণ আছে নাকি? তা নেই, তবে জুলফিকার আরিবার গলায় ঠোঁট ছুঁয়ে দিয়ে শুধালো, কি তবে? আরিবা লজ্জা মাথা নিচু করে ফেললো। জুলফিকার আরিবার এই লজ্জা পাওয়ার বিষয়টা বড্ড পছন্দ করে। মানব জাতির এই লজ্জা পাওয়ার স্বাদটা, স্বভাবটা দারুণ। প্রেমিকা বলে কথা। জুলফিকারের মুখে এমন ডাকনাম শুনে হেসে ফেলল আরিবা। এটা কেমন ডাক? ভালোবাসার ডাক, প্রেমিকা। জুলফিকার আরিবার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে গভীরভাবে জড়িয়ে ধরে নিজের কাছাকাছি নিয়ে এলো। আরিবা লজ্জায় ভয় ছটফট করছে। জুলফিকারের অগ্রাসে চুম্বন তার কাছে মোটেও সুখকর লাগছে না। আরিবার এমন প্রতিক্রিয়া দেখে অনিচ্ছা সত্ত্বেও জুলফিকার তাকে ছেড়ে দিল। তোমার বয়স কত? আকস্মিক জুলফিকারের এমন প্রশ্নে হকচকিয়ে গেল আরিবা। ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে বলল, 16 চলছে। 2 দিন পর 17তে পড়বে, কিন্তু কেন? জুলফিকার কিছু একটা হিসাব করতে লাগলো। আরিবা চুপচাপ তার হিসাব বোঝার চেষ্টা করছে। এত ছোট একটা মেয়ের প্রেমে পড়লাম কিভাবে আমি? মুখ গোমরা করে ফেলল আরিবা। কি হয়েছে তাতে? হয়নি বলছো? তুমি জানো জিনরা তোমাদের তুলনায় কতটা বেশি প্রেমময়ী? সেখানে তুমি ন্যূনতম ভালোবাসা সহ্য করতে পারছো না। তুমি আমাকে সহ্য করবে কিভাবে? বুঝতে পারছো কি বলছি আমি? জুলফিকারের ভ্রু নাচানো আর ঠোঁটের কোণের দুষ্ট হাসি দেখে আরিবা লজ্জায় ওড়না দিয়ে মুখ ডাকলো। জুলফিকার হেসে ফেলল তাতে। আরিবা সব আর কিছু বলল না। সে রাতে জুলফিকার তাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর চলে গিয়েছিল। রাতভর জুলফিকারের সাথে কথা বলে ফজরের আগে আরিবা ঘুমিয়ে পড়েছিল। সকালবেলা সালমা দরজা ঠেলে ঘরে ঢুকে আরিবার কপালে হাত রাখতে আটকে উঠলেন তিনি। শরীর যেন জানাময় আগুনে পড়ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটা কাঁপছে না, বরং নিঃশ্বাস স্বাভাবিক। মুখে হালকা একটা অচেনা প্রশান্তি। সালমা ফিসফিস করে বললেন, হ্যাঁ কি হলো আমার মেয়ের? এটা তো জ্বর মনে হচ্ছে না। তিনি তাড়াহুড়া করে পানির গ্লাস এনে আরিবার ঠোঁটে ধরলেন, কিন্তু পানি গরম হয়ে বাষ্প হয়ে উঠতে লাগলো। সালমা হাত সরিয়ে নিলেন ভয়ে। সে সময় আরিবার ঘুম ভাঙলো। একেবারে স্বাভাবিক ভঙ্গিতে শোয়া থেকে উঠে বসলো সে। আর মোড়া ভেঙে বলল, আমি জান, কিছু হয়েছে আপনার? চোখ মুখ এমন লাগছে কেন? সালমা কি বলবেন বুঝতে পারছেন না যেন আমতা আমতা করে বললেন, কিছু না, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি নাস্তা তৈরি করছি। আরিবা বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বলে, ঠিক আছে। সালমা আর কিছু না বলে মেয়ের ঘর থেকে বেরিয়ে গেলেন। নাস্তা শেষে প্রতিদিনের মতো আরিবা কলেজে চলে গেল। তবে সালমা কিছুতেই স্বস্তি পাচ্ছেন না আজ। রুস্তম বাড়িতে নেই। ফিরবে রাতে। ঘরে নিস্তব্ধতা। বাইরের আকাশে পূর্ণিমার আলো ঝরে পড়ছে। সালমা জানলার পাশে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। বুকের ভেতরটা ভীষণ অস্থির। আগামীকাল যে তার মেয়ের 17তম জন্মদিন, এই ভেবেই সে শান্তি পাচ্ছে না। রুস্তম নিজের কাজ শেষ করে ধীরে ধীরে ঘরে ঢুকে বলল,
তুমি এখনো জেগে আছো? সালমা দীর্ঘশ্বাস ফেলে বললেন। ঘুম আসে কিভাবে রুস্তম? কালকের দিনটা নিয়ে ভীষণ ভয় করছে। মেয়েটা যে কি হতে চলেছে আমি নিজেও জানি না। রুস্তম চুপ করে রইল কিছুক্ষণ, তারপর আস্তে আস্তে বলল, যাই হোক সালমা, আমরা কিছু করতে পারবো না। আমাদের কাছে হাতে কিছু নেই, শুধুমাত্র প্রার্থনা করা ছাড়া। সালমা কাপা গলায় বললেন, কিন্তু আরিবা তো আমার চেয়ে আমার বুকের ধন। যদি শুভ শক্তি না পরাজিত হয় তখন? আমি চাই না ওর ভিতরে কোনো অশুভ শক্তি জেগে উঠুক। রুস্তমার কণ্ঠ ভারী হয়ে গেল। এটা অশুভ নয়, ওর জন্মেই লেখা আছে। ভ্যাম্পায়ার রক্ত আর পরিরক্ত মিশে আছে তার শরীরে। 17 বছরের আগে সে শক্তি ঘুমিয়ে থাকবে, কিন্তু জন্মদিনে পূর্ণিমার রাতেই। থামো। সালমা কেঁপে উঠলেন। এসব আমি শুনতে চাই না। আমি শুধু চাই আমার মেয়ে যেন সাধারণ মানুষের মতো বাঁচতে পারে। চোখে জল এসে গেল সালমার। তিনি মনে মনে সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে লাগলেন, হে প্রভু, কালকে দিনটা পার করে দাও শান্তিতে, আমার মেয়েকে বাঁচিয়ে রেখো। কিন্তু ঘরের এক কোণ অদৃশ্য ছায় ঢেকে গেল। কয়েকজন দূর থেকে সব শুনছিল। কাল রাতেই আরিবার জীবনে যে ঝড় নেমে আসবে তার ইঙ্গিত যেন আজই শুরু হয়ে গেল। গতকাল থেকেই জুলফিকার যেন অন্য এক সত্তায় পরিণত হয়ে গেছে। রাজপ্রাসাদের নিস্তব্ধ কক্ষে সারা রাত প্রাচীন গ্রন্থ আর হলুদ দাগ ধরা পুরনো পুঁথি উল্টে পাল্টে চলছে তার অনুসন্ধান। চোখের নিচে ঘুমহীনতার ছাপ স্পষ্ট, তবু থামতে পারছে না সে। একটা অজানা আতঙ্ক তাকে তাড়া করে ফিরছে। জুলফিকার বেশ বুঝতে পেরেছে আরিবার মধ্যে ঘটতে থাকা পরিবর্তনগুলো নিছক কাকতালীয় নয়। কিন্তু এই শক্তি কোথা থেকে এলো, কেন এখন প্রকাশ পাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর যেন কেবল সময় নয়, হারিয়েছে শতাব্দীর অন্ধকারেও। জুলফিকারের অস্বাভাবিক ব্যস্ততা মালিক আল খেয়াল না করে পারেননি, কিন্তু সরাসরি কিছু জিজ্ঞাসা করেননি তিনি। কেবল নীরবে ছেলের প্রতি আচরণ লক্ষ্য করেছেন। জুলফিকারের ভিতরে যে অস্থিরতা দিন দিন বাড়ছে তা বাবার চোখ এড়ায়নি। এমনকি নুসেরকেও তিনি বলেছেন ভাইয়ের উপর নজর রাখতে। তবুও নুসের চুপ। জুলফিকারের ভিতরের ঝড় সম্পর্কে মালিক আল কিছু না জানিয়ে চেপে গিয়েছে সব। ভাইয়ের গোপনীয়তা সে ভাঙতে চায়নি। কক্ষের ভারী দরজায় মৃদু কড়ানাড়ার শব্দ হলো। জুলফিকার। পরিচিত কণ্ঠ জুলফিকার বই থেকে চোখ তুলে তাকালো। দরজার বাইরে দাঁড়িয়ে নুসাইর। হ্যাঁ এসো। ধীর পায়ে ভেতরে ঢুকলো নুসাইর। কক্ষ জুড়ে ছড়িয়ে থাকা ধুলো ভরা বই, ছেঁড়া পাণ্ডুলিপি আর পুরনো মানচিত্রের মাঝখানে দাঁড়িয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইল সে। জুলফিকার আবারও দৃষ্টি নামিয়ে দিল বইয়ের পাতায়। কি খুঁজছো বলতো? নুসাইরের কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরে স্পষ্ট উদ্বেগ। গতকাল থেকে দেখছি তুমি কিছু একটা নিয়ে ভীষণ চিন্তিত। এটা কি আইবার জন্য? জুলফিকারের আঙ্গুল পাণ্ডুলিপির ওপর স্থির হয়ে গেল। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর হঠাৎ করে কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। আরিবাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না নুসাইর, আমি যথেষ্ট ওর জন্য। কথার আড়ালে লুকানো ইঙ্গিত নুসাইরের বুক চিরে গেল, কিন্তু ঠোঁটে কোনো শব্দ আনলো না সে। নীরব একটা দীর্ঘশ্বাস গিলে নিল ভেতরে। কোনো সাহায্য দরকার হলে বলবে, আমি যাচ্ছি। পেছনে ফিরল নুসাইর, ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। ঘর আবার নিস্তব্ধ। বুক ভরা দীর্ঘশ্বাস ছুড়ে চোখ বন্ধ করলো জুলফিকার। মনের ভিতর হাহাকার, কার কাছে যাবে সে? কাকে বলবে আরিবার শরীরে এই অদ্ভুত মিশ্রিত শক্তি জেগে উঠেছে? জিন নাকি অন্য কিছু ছাপ? প্রাচীন বইয়ের পাতা নড়ে উঠল বাতাসে, যেন ফিসফিস করে তাকে ব্যঙ্গ করলো জুলফিকারকে। উত্তর পাবে না এত সহজে। কলেজের ক্লাস শেষ হয়ে গেছে, বন্ধুরা হইচই করতে করতে বেরিয়ে যাচ্ছে। আরিবা ব্যাগ গুছিয়ে নিতে নিতে হঠাৎ অদ্ভুত একটা স্রোত বয়ে গেল তার শরীরের ভেতর দিয়ে। জানালার কাজ পুরোপুরি বন্ধ, তবুও কোথা থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে স্পর্শ করলো তার গাল। চমকে উঠল সে। চোখ তুলে জানলার বাইরে তাকাতেই দেখতে পেল অদ্ভুত আলো ছায়ার খেলা। কারোর উপস্থিতির মতো, আবার কারো নয়। আজ সারাদিন অদৃশ্য ছায়ার মতো আরিবার সাথে লেগেছিল রোদ্দুর। কলেজের ভিড়, ক্লাসরুমের হাসি, বন্ধু বান্ধবের কোলাহল, এসবের মাঝেই রোদ্দুরের দৃষ্টি এক মুহূর্তের জন্য আরিবার ওপর থেকে সরে যায়নি। কখনো দৃশ্যমান হয়ে দূর থেকে তাকিয়ে থেকেছে, আবার কখনো বাতাসে মিলে গিয়ে এত কাছে থেকেছে যে আরিবা অনুভব করতে পেরেছে কারোর নিঃশ্বাস, কারোর অদৃশ্য দৃশ্যে তাকে অনুসরণ করছে। আরিবার মনে বারবার প্রশ্ন উঠছিল, কেন আজকে তার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে? কেন মনে হচ্ছে অদৃশ্য কেউ তাকে দেখছে? তবে সে ভেবেছে হয়তো জুলফিকার অথবা তার কল্পনা। কিন্তু রোদ্দুরের চোখে সেটা নিছক কল্পনা নয়, বরং নিয়তির আহ্বান। সন্ধ্যা ঘনিয়ে এলে চারপাশের পরিবেশ বদলাতে শুরু করেছে। আকাশে এক অদ্ভুত রঙের ছায়া নামে, বাতাসের শীর্ষে ঠান্ডা অনুভূতি। রোদ্দুর জানে সময়ের কাঁটা ঠিক সেই মুহূর্তের দিকে এগোচ্ছে যার জন্য পৃথিবীতে এসেছে। বিকেলে ঘুমিয়ে গিয়েছিল আরিবা। ঘুম ভাঙলো মাগরিবের আজান হওয়ার কিছুক্ষণ পর। শরীরটা ম্যাচ ম্যাচ করছে বলে মাকে বলে এক কাপ চা তৈরি করতে বলে খাবার ঘরে চেয়ার টেনে বসেছে আরিবা। আজ শরীরটা বড় অস্থির লাগছে ওর। সকাল থেকে কেমন একটা নজরবন্দি মনে হচ্ছিল নিজেকে। কেউ ছিল আশেপাশে, তবে সেটা জুলফিকার নয়, কারণ জুলফিকারের উপস্থিতি অন্যরকম। আরিবা সেটা বুঝতে পারে এখন। তাই আজকে সারাদিন যে আরিবার উপর নজর রাখছিল সে নিশ্চিত অন্য কেউ। এই নাও তোমার চা। সালমা মুচকি হেসে মেয়ের দিকে চায়ের কাপটা এগিয়ে দিলেন। আরিবা সেটা হাতে নিল। চায়ের কাপে চুমুক দিয়ে শরীরটা যেন একটু হলেও ভালো হতে লাগতে শুরু করেছে আরিবার। আমি জান, আব্বাজান কোথায়? বিকেল থেকে দেখছি না যে। আরিবার প্রশ্নে থমকে গেলেন সালমা। কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, উনি ভীষণ ব্যস্ত আজ, লাইব্রেরিতে আছেন। আচ্ছা, আমি রান্না করে আসছি। কথাটা বলেই যেন এড়িয়ে যেতে চাইলেন। চোখ নামিয়ে দ্রুত রান্নাঘরের দিকে চলে গেলেন। রাতে রান্না বান্না করতে হবে। আর এবার আজকে সবকিছু বড় অদ্ভুত লাগছে।
তার আমি যান কখনো এমন অপ্রস্তুত হন না। তাছাড়া আব্বা যেন কখনো আরিবার সাথে দেখা না করে সারাদিন কাজ করেন না। তাহলে আজ কি হয়েছে? চায়ের কাপটা খাবার টেবিলের উপর রেখে নিজের ঘরের দিকে এগোলো সে। রাতে জুলফিকার এলে তার কাছে সবকিছু জিজ্ঞাসা করবে আরিবা। রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার কক্ষে চলে গেছে। জানলার পাশে দাঁড়িয়ে আছে রুস্তম। আরিবার জন্য ভীষণ চিন্তিত তিনি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর কি হবে কেউ জানে না। আরিবার জন্য কেক তৈরি করেছি, কিন্তু সালমার কথায় পেছনে ফিরে তাকালেন রুস্তম। কিন্তু কি? বুঝতে পারছেন আজকে রাতে ওর কাছে কেক নিয়ে যাবো কিনা। রুস্তম দীর্ঘশ্বাস ছাড়লেন। যাই ঘটুক, জন্মদিন তো বছরে একবার আসে সালমা, আমরা সেটাকে হেলা করতে পারি না। আর এবার বিশেষ মুহূর্তে আমরা ওকে আরো বিশেষ অনুভব করাবো। সালমা হুম বলে স্বামীর পাশে এসে দাঁড়ালেন। রুস্তম দীর্ঘশ্বাস ফেলে সালমার মাথায় হাত বুলিয়ে দিলেন। রাত গভীর হয়ে এসেছে, চারদিক নিস্তব্ধ। ঘড়িতে সময় রাত 11টা। ঘরের জানলা দিয়ে চাঁদের আলো ঢুকছে। বিছানায় বসে চুপচাপ অপেক্ষা করছিল আরিবা। মনে হচ্ছিল আজ তার সব প্রশ্নের উত্তর চাই জুলফিকারের কাছ থেকে। হঠাৎ পাশে মৃদু শব্দ হলো, আরিবা। কণ্ঠটা জুলফিকারের। আরিবার বুক ধক করে উঠল। সে দ্রুত পাশ ফিরে তাকালো। চোখে মুখে ক্লান্তি আর অস্থিরতার ছাপ স্পষ্ট জুলফিকারের। তবু দৃষ্টি অদ্ভুত দৃঢ়। আরিবার পাশে বসে আছে সে। তুমি আর সারাদিন কোথায় ছিলে? কণ্ঠ অভিমান মিশে গেল আরিবার। জুলফিকার কিছুক্ষণ চুপ করে রইল, যেন ঠিক করতে পারছে না কতটুকু বলবে আর কতটুকু গোপন রাখবে। আরিবাকে নিয়ে তার বড্ড ভয় হচ্ছে। মেয়েটাকে খুব ভালোবাসে সে, কোনো কিছুর বিনিময়ে তাকে হারাতে পারবে না জুলফিকার। আমি এমন কিছু খুঁজছি যেটা শুধু আমার জন্য নয়, তোমার জন্য জরুরি। আরিবা বিস্মিত চোখে তাকিয়ে রইল। আমার জন্য? আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। জুলফিকার ধীরে ধীরে দুহাত দিয়ে আরিবার কাঁধ ধরল। চোখে চোখে রেখে বলল, তুমি বদলে যাচ্ছ আরিবা। তোমার ভিতরে এমন কিছু জেগে উঠছে যা সাধারণ নয়। আমি ভয় পাচ্ছি। তোমাকে হারাতে আমি দেবো না। যা করতে হয় করবো আমি। তবু যদি আমি তোমাকে রক্ষা করতে না পারি? আরিবার চোখ বড় হয়ে গেল। রক্ষা করবে কার থেকে? জুলফিকার উত্তর দিল না, শুধু জানলার বাইরে তাকিয়ে রইল। বাতাসে যেন কেউ ফিস ফিস করে হেসে উঠল। অদৃশ্য কেউ, যাকে শুধু জুলফিকার টের পেল। আরিবার বয়সও যথেষ্ট ছোট। তার মধ্যে কি শক্তি বিরাজ করছে তা জুলফিকার না জানলেও এতটুকু জানে আরিবার সেই শক্তি নিয়ন্ত্রণ করতে পারবে না। আর যে কোনো শক্তি নিয়ন্ত্রণের বাইরে গেলে তার ফলাফল হয় ভয়াবহ। সময় হলে বুঝতে পারবে। এখন শোনো। আরিবা নিষ্পলক চোখে জুলফিকারের দিকে তাকিয়ে মাথা নাড়ল কেবল। জুলফিকার বলল, তোমার জন্মতিথি শুরু হবে একটু পর। উপহার হিসেবে তোমার কি চাই প্রেমিকা? আরিবা লজ্জায় দৃষ্টি সরিয়ে ফেলল। কণ্ঠে খাদ নামিয়ে বলল, আপনার কি চাই? আজন্ম আমার পাশে, এভাবেই চাই। জুলফিকার হাসলো। আরিবাকে বুকে জড়িয়ে ধরল শক্তভাবে। আরিবা জুলফিকারের ঘাড়ে মুখ গুজল। আমি তো তোমারই আছি, থাকবো। তাহলে আর কিছু চাই না? জুলফিকার আরিবার কপালে চুমু খেল। মানব জাতি নাকি লোভী, অথচ তার প্রেমিকা কতটা সহজ সরল। এসব ভেবে বেশ ভালো লাগছে রাজপুত্র জুলফিকারের। আমার চাই কিছু, দেবে প্রেমিকা? আরিবা ভ্রু কুঁচকে ফেলল। শুধালো, কি? তোমাকে চাই পুরোপুরি। আরিবার যেন লজ্জায় দম বন্ধ হয়ে এলো। কিছু বলতে পারল না সে। জুলফিকার মিটিমিটি হাসছে। আরিবার পিঠে আঙ্গুল সাহায্যে টিচ করছে। জুলফিকার জোর করে কিছু আদায় করে না, পরিস্থিতি এমন তৈরি করে যাতে কাঙ্ক্ষিত বস্তু তার কাছে আসতে বাধ্য হয়। আরিবার বেলায়ও তাই করবে সে। যথাসময় আরিবার নিজেই জুলফিকারের কাছে সমর্পণ করতে বাধ্য হবে। জানো আজকে কি হয়েছে? জুলফিকার আরিবার ঘাড়ে মুখ গুজে প্রাণ ভরে শ্বাস নিল একবার। তারপর সোজা হয়ে বসলো দুজন। কি হয়েছে বলো প্রেমিকা? আজকে সারাদিন কলেজে বসে মনে হচ্ছিল কে আমার আশেপাশে আছে। ওটা তুমি ছিলে না, সেটাকে আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু কে ছিল ছেলেটা? তোমার ভাই নাকি? আরিবার প্রশ্নে হকচকিয়ে গেল জুলফিকার। কিন্তু পরক্ষণেই তার মুখমণ্ডল বদলে গেল। চোখে মুখে কঠিন রাগ জমে উঠল। ঠোঁটের কোণে শক্ত রেখা, ভ্রুজোড়া ভাঁজ হয়ে গেল কালো মেঘের মতো গাঢ় হয়ে। তার চাহনিতে সেই কোমলতা আর নেই, বরং যেন বজ্রপাত জমে আছে। নুসের কেন আসবে আরিবার আশেপাশে? আকস্মিক জুলফিকারের এমন রাগী চেহারা দেখে ভয়ে চুপসে গেল আরিবা। ভয়ে শরীর কেঁপে উঠল তার। জুলফিকার তখন চিন্তায় মগ্ন। কে ছিল আরিবার আশেপাশে? নুসাই নাকি অন্য কেউ? হঠাৎই আরিবার দিক তাকাতে বুকটা ধক করে উঠল জুলফিকারের। যেন কোনো অদৃশ্য টান বুকের ভেতর সব শূন্য করে দিল। দুহাতে আলতো করে আরিবার গাল চাপটে ধরে শান্ত অথচ কাঁপা গলায় জিজ্ঞাসা করল সে, প্রেমিকা কি হলো তোমার? চোখ ছলছল করছে কেন? কিন্তু জুলফিকারের চোখের দিকে তাকাতে আরিবার নিজেকে সামলাতে পারল না। হঠাৎ ফুঁপে কেঁদে উঠল। তার কণ্ঠরোধ করা কান্না ঘরের নিস্তব্ধতায় ছুরির মতো বিঁধল। ভ্যাবা চেকা খেয়ে তাকিয়ে রইল জুলফিকার। মুহূর্তের জন্য কিছুই বুঝতে পারছে না। এ কান্না কি ভয়ের নাকি অন্য কোনো অদ্ভুত বেদনার? কোন উত্তর খুঁজে না পেয়ে ব্যাকুল হয়ে পড়ল সে। তড়িঘড়ি করে আরিবাকে কোলে তুলে বসালো নিজের কাছে। কাঁপতে থাকা মেয়েটার কাঁধে হাত রেখে মাথাটা নিজের বুকে টেনে নিল জুলফিকার, যেন তার বুকের ভেতর ঢুকিয়ে সমস্ত ভয় দুঃখ থেকে আড়াল করে রাখবে। জুলফিকারের মনেও ঝড় বুঝছে। প্রথমবার নিজেকে এতটা অসহায় অনুভব করলো সে। এই মেয়েটার প্রতি এতটা দুর্বল জুলফিকার সেটা সে নিজেও জানতো না। জুলফিকার পরপর আরিবার কপালে গালে নাকের ডগায় ঠোঁট ছুঁয়ে দিয়ে ভালোবেসে বলল, কাছে কেন আরিবা? কোথাও কষ্ট হচ্ছে? আমাকে বলো দয়া করে। আপনি রাগ করেছিলেন? ভয়ঙ্কর লাগছিল তখন, আমার ভয় করছিল। জুলফিকারের নিজের উপর রাগ হলো এবার, কিন্তু সমস্ত রাগ নিজের ভেতরে চেপে ধরে মিষ্টি করে হাসলো সে।
আমি তো তোমার সাথে রাগ করিনি। এত ভয় পেলে চলবে বলো? একটা কথা মাথায় রাখবে, আমি যদি রাগের সর্বোচ্চ পর্যায়েও থাকি আর তখন তুমি আমার সামনে এসে দাঁড়াও, তবুও তোমার সাথে রাগ দেখাবো না আমি। তোমার সামনে এই জিন রাজপুত্র জুলফিকার সদা সর্বদা শান্ত থাকবে। জুলফিকারের এমন কথায় হঠাৎই আরিবার হৃদয় শীতল হয়ে গেল। তার মধ্যে যে অস্থিরতা, ভয়, দোটানা ঘুরপাক খাচ্ছিল, সব যেন এক নিমিষে থেমে গেল। সে অনুভব করলো জুলফিকারের কণ্ঠ শুধু কথা নয়, যেন অদৃশ্য কোনো আশ্বাস, যা তার ভাঙা মনে শক্তি যোগাচ্ছে। কয়েক মুহূর্ত আগের কষ্ট, কান্না, বিভ্রান্তি যেন ধীরে ধীরে মিলে যাচ্ছে। জুলফিকারের চোখে তাকিয়ে মনে হচ্ছে যেন পৃথিবীর সব ঝড়ঝাপটা থেকে আড়াল করার প্রতিশ্রুতি লুকিয়ে আছে সেখানে। আমি তো তোমার সাথে রাগ করিনি। এত ভয় পেলে চলবে বলো? একটা কথা মাথায় রাখবে, আমি যদি রাগের সর্বোচ্চ পর্যায়ে থাকি তখনও যদি তুমি আমার সামনে এসে দাঁড়াও, তবুও তোমার সাথে রাগ দেখাবো না আমি। তোমার সামনে এই জিন রাজপুত্র জুলফিকার সদা সর্বদা শান্ত থাকবে। জুলফিকারের দৃঢ় অথচ শান্ত কণ্ঠে বলা কথাগুলো যেন মন্ত্রের মতো আছড়ে পড়ল আইবার হৃদয়। মুহূর্তেই তার ভেতরের ঝড় স্মিত হয়ে গেল। বুকের ধরফরানি কমে গিয়ে গভীর এক প্রশান্তি ছড়িয়ে গেল শিরায় শিরায়। ঠিক আছে, আরিবা আস্তে বলল। জুলফিকার মৃদু হাসি দিয়ে আরিবাকে সোজা করে বসালো। তারপর হাতের হালকা ইশারায় হঠাৎই পুরো ঘরের পরিবেশ বদলে গেল। আশেপাশের দেয়াল, আসবাব, বাতি সব যেন গলে গিয়ে জায়গা করে দিল এক অসীম মহাবিশ্বকে। চোখের সামনে নীলাভ আকাশে নক্ষত্র রাজির মেলা, ভেসে বেড়ানো গ্রহ উপগ্রহ, রঙিন নীহারিকা যেন পুরো গ্যালাক্সি বন্দী হয়ে এলো এই ছোট্ট ঘরে। আরিবার নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। সে যেন অন্য এক দুনিয়ায় এসে দাঁড়িয়েছে, বিস্ময়ের ঝিলিক চোখে ভাসছে। ঠোঁট থেকে কোনো শব্দ বেরোলো না। জুলফিকার তার প্রতিক্রিয়া লক্ষ্য করে মৃদু স্বরে বলল, পছন্দ হয়নি? কিন্তু আরিবা উত্তর দিল না। তার বিস্ময় থামেনি, বরং দ্বিগুণ হলো যখন জুলফিকার আবার হাত নাড়ল। গ্যালাক্সির সেই অপার্থিব দৃশ্য মিলে গিয়ে চারপাশে ফুটে উঠল রঙিন ফুলের মেলা, যেন বসন্ত ঋতু নিজেই নেমে এসছে ঘরে। ফুলের সুবাস, পাপড়ি ঝরে পড়া আর রঙের খেলা সব মিলিয়ে আরিবার চোখ আরো বিস্তারিত হলো। সে শুধু নিঃশ্বাস ফেলে তাকিয়ে রইল, আর মনে হলো জুলফিকারের জগতে বিস্ময়ের শেষ নেই। আমি কি স্বপ্ন দেখছি জুলফিকার? আরিবার কণ্ঠ কেঁপে উঠল বিস্ময়। তার চোখে প্রতিফলিত হলো রঙিন ফুলের সমুদ্র, লাল, সাদা, বেগুনি, হলুদ সব মিলেমিশে যেন অদ্ভুত এক স্বর্গীয় দৃশ্য। জুলফিকার মুচকি হাসলো। উত্তর না দিয়ে আস্তে করে তার হাতটা নিজের হাতে নিল, মৃদু টানে দাঁড় করালো আরিবাকে। সে ছোঁয়ায় যেন সারা শরীর শিহরিত হয়ে উঠল মেয়েটার। আরিবা দ্বিধা ভরা পায়ে ধীর গতিতে হাঁটতে শুরু করলো, প্রতিটি ফুলের দিকে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখছে, যেন সত্যি কিনা তা যাচাই করছে। পাপড়ির নরম স্পর্শে তার হৃদয় আরো কেঁপে উঠল। চোখের ভেতরে ঝিকিমিকি করছে বিস্ময় আর শিশুসুলভ আনন্দ। ঘরটা এখন যেন কোন এক পরীর বাগান। চারিদিক ভরে উঠেছে মাদকতা ছড়ানো সুগন্ধে। ফুলের পাপড়ি বাতাসে উড়ে এসে আরিবার চুলে, গালে লেগে যাচ্ছে। সে কখনো থেমে যাচ্ছে, থেমে তাকাচ্ছে, কখনো আবার মুগ্ধ হয়ে জুলফিকারের দিকে চোখ ফেরাচ্ছে। জুলফিকার শান্ত দৃষ্টিতে মেয়েটির প্রতিটি অঙ্গিভঙ্গি লক্ষ্য করছে। তার ভেতরের কঠিন যোদ্ধার সত্তা এই মুহূর্তে গিয়ে গলে গালে গিয়ে পরিণত হয়েছে এক নিবেদিত সঙ্গীতে। মুহূর্তটা যেন থেমে গেছে, যেন এই দৃশ্য কেবল তাদের দুজনের জন্যই তৈরি হয়েছে। আরিবা ধীর পায়ে হেঁটে একটা ফুল স্পর্শ করছে। হঠাৎই তার আঙ্গুল ছুতেই একগুচ্ছ ফুলের পাপড়ি কাঁপতে শুরু করলো। জুলফিকার ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু কিছু বলল না। আরিবা ভেবেছিল হয়তো কল্পনা করছে, কিন্তু দ্বিতীয়বার আরেকটা ফুল ছোঁয়ার সাথে সাথেই পুরো ঘরের পরিবেশটা পাল্টে গেল। ফুলগুলো একে একে উজ্জ্বল হতে লাগলো, যেন তাদের ভেতর থেকে আগুনের শিখা বের হচ্ছে। চারিদিকে আলো ছড়িয়ে পড়ছে, বাতাসে কেমন এক অদ্ভুত গুঞ্জন। জুলফিকার! আরিবার কণ্ঠ কেঁপে উঠল। তার শরীর গরম হয়ে যাচ্ছে, নিঃশ্বাস ভারী। জুলফিকার হকচকিয়ে গেল। সে জানে না কি হচ্ছে, তবে বুঝতে পারছে আরিবার স্পর্শেই এই পরিবর্তন ঘটছে। হঠাৎ পুরো ঘরটা কেঁপে উঠল, ফুলগুলো যেন আগুনে রূপান্তরিত হলো। আবার মুহূর্তেই তা বরফে জমে গেল। আগুনের বরফ দুটো বিপরীত শক্তি একই সাথে জেগে উঠেছে আরিবার ভেতর থেকে। জুলফিকার দ্রুত এগিয়ে এসে আরিবার দুই কাঁধ শক্ত করে ধরে শান্ত কণ্ঠে বলল, শান্ত আরিবা, ভয় পেও না, আমি আছি। কিন্তু আরিবার শুনছে না। চোখ দুটো অস্বাভাবিক আলোয় ঝলমল করছে। মনে হচ্ছে যেন তার ভেতর থেকে এক ঝড় বেরিয়ে আসছে। জুলফিকার হঠাৎ নিজের হাত দিয়ে আরিবার গাল দুটো চেপে ধরলো, চোখে চোখ রেখে তাকালো। মুহূর্তে যেন এক অদৃশ্য শক্তি আরিবার উত্তাল স্রোতকে থামিয়ে দিল। ঘরটা আবার নীরব হয়ে গেল। সব ফুল ধীরে ধীরে নিস্তেজ হয়ে স্বাভাবিক রূপে ফিরে এলো। আরিবা হাঁপাতে হাঁপাতে জুলফিকারের বুকে মাথা রাখলো। জুলফিকারের বুকের ভেতর দুকপুক শব্দ। আরিবা আবার অবাক হয়ে জুলফিকারের চোখে তাকালো। এটা এটা কিভাবে হলো? জুলফিকার সামনে নেওয়ার ভঙ্গিতে এক চিলতে হাসি দিল। সবাই আমার ছোঁয়ার পার্শ্ব প্রতিক্রিয়া, ভয় পেও না। আরিবার গাল লাল হয়ে উঠলো। অচেনা এক লজ্জার কাঁপুনি ভর করলো তার উপরে। জুলফিকার দ্বিধাহীনভাবে দুহাতে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল। এক মুহূর্তের জন্য যেন আরিবা মনে করলো সে ভেসে যাচ্ছে কোনো অলিক স্বপ্নরাজ্যে। জুলফিকার চোখ ঘোরালো দেয়ালে ঝুলানো ঘড়ির দিকে। 12টার কাঠে স্পর্শ করতে আর 3 মিনিট বাকি। তার চোখে ভেসে উঠলো এক ধরনের তাড়াহুড়া। হাতে সময় নিয়ে নিজের মনেই ফিসফিস করলো সে। পলকের কম সময় ঘরের পরিবেশ পুরোপুরি পাল্টে গেল। একটুখানি আগেও যেখানে ছিল অচেনা আতঙ্ক, সেখানে এখন জন্মদিনের সাজে ভরে উঠলো সব। দেয়ালে ঝুলছে আলো, মেঝেতে ছড়েছে অসংখ্য ফুল, মাঝখানে সাজানো টেবিলে চকচকি কেক রাখা। এরপর জুলফিকারের এক ইশারায় আরিবার পোশাক পাল্টে গেল।
মুহূর্তেই সে রাজকন্যার সাজে সেজে উঠল। ঝলমলে পোশাক, চুল গুজে দেয়া, ফুলের মুকুট আর চোখে ছাড়ানো অদ্ভুত উজ্জ্বলতা। আর এবার বিশ্বাস শেষ নেই। জুলফিকার, এটা কি সত্যি? আমার জীবনে তোমার উপস্থিতি যতটা সত্যি, তেমনই এই মুহূর্তটা সত্যি। ঠিক তখনই দেয়াল ঘড়ি 12টার টিং টিং আওয়াজে কেঁপে উঠল। আলো ঝলমলে সেই মুহূর্তে জুলফিকার আরিবার কাছে ঝুঁকে ফিস ফিস করলো, শুভ জন্মদিন তিথি, আমার প্রেমিকা। আরিবার নিঃশ্বাস যেন গলায় আটকে গেল। হৃদয় দুলে উঠল অচেনা এক অনুভূতিতে। আনন্দে মন নেচে উঠল। জুলফিকারকে জড়িয়ে ধরল সে। জুলফিকারও আরিবাকে ভালোবেসে বুকে জড়িয়ে রাখলো কিছুক্ষণ। চলো কেক কাটবে। আরিবাকে কোলে তুলে নিয়ে টেবিলের সামনে দাঁড় করিয়ে দিল জুলফিকার। হঠাৎ দরজায় টকটক আওয়াজ, দরজায় কারোর কড়া নাড়ার শব্দ ভেসে এলো। আরিবার বুক ধক করে উঠল। আতঙ্কিত চোখে জুলফিকারের দিকে তাকিয়ে সে তাড়াহুড়া করে বলল, বাবা মা ওনারা এসছেন আমাকে শুভেচ্ছা জানাতে। জুলফিকারের মুখের হাসি মুহূর্তে ম্লান হয়ে এলো। বেচারা প্রেমিকার সাথে ঠিকমতো সময় কাটাতে পারলো না। তারপর যেন অদৃশ্য ঝড় বইতে লাগলো ভেতরে। জানলার কাজ কাঁপতে লাগলো। টেবিলের উপর রাখা কেক মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হলো। আরিবা, কি হচ্ছে এটা? সালমা ভীত কণ্ঠে মেয়ের দিকে ঝুঁকলেন, কিন্তু তার আগেই আরিবার চোখ দুটো অদ্ভুত সোনালি আলোয় জ্বলে উঠল। চারপাশে বাতাস যেন আগুন আর বরফ মিশে কাঁপতে লাগলো। রুস্তম আঁতকে উঠে স্ত্রীর হাত চেপে ধরলেন। মুহূর্তের মধ্যে ঘরে প্রবল শক্তির ঢেউ বয়ে গেল। চারপাশের দেয়াল কেঁপে উঠল, বুক ধকধক করতে লাগলো। সালমা হতভম্ব হয়ে মেয়েকে আঁকড়ে ধরতে গেলেন, কিন্তু শক্তির ঝড়ে কেউ তার হাত সরিয়ে পড়ল। জুলফিকার অবিরাম এমন আচরণ করে অবাক হয়ে যাচ্ছে। মেয়েটা যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আরিবাকে শান্ত করতে হবে। ঠিক তখনই আলোর ঝলকানিতে কাটিয়ে হঠাৎ জুলফিকার দৃশ্যমান হয়ে উঠল। এক লাফে আরিবার সামনে গিয়ে দুহাত দিয়ে মেয়েটার কাঁধ চেপে ধরল। শান্ত আরিবা, আমি আছি। জুলফিকারের কণ্ঠে বিস্ময়কর দৃঢ়তা। ধীরে ধীরে তার স্পর্শে আরিবার শরীর কাঁপতে লাগলো, কিন্তু শক্তির তাণ্ডবও থেমে গেল না। ঘরটা যেন এখনো আগুন বরফের মিশ্রণে ছিন্ন ভিন্ন। সালমা রুস্তম স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। তাদের সামনে প্রথমবারের মতো পরিষ্কার হলো মেয়ে কোনো সাধারণ মানুষ নয়, আর জুলফিকার সে যেন সেই মুহূর্তে একমাত্র শক্তি যে আরিবাকে সামলাতে পারবে। জুলফিকার কোনো মতে আরিবাকে বিছানায় বসালো, তবে পরক্ষণে আরিবা হঠাৎ দাঁড়িয়ে গেল। তার শরীর থেকে এক অদ্ভুত আভা বের হতে লাগলো। কালো চুলগুলো হঠাৎ সোনালি আভা মাখা রূপালি হয়ে গেল, লম্বা হয়ে পেছনে ঝরে পড়ছে। চোখ দুটো মুহূর্তে গভীর সমুদ্র নীল হয়ে উঠল, যেন পুরো মহাবিশ্ব সেখানে ঘুরে বেড়াচ্ছে। ঠোঁটের কোনো অজানা এক দীপ্তি, গায়ের রঙে আলো, স্বচ্ছ আলোর খেলা। জুলফিকার বিস্মিত চোখে তাকিয়ে রইল। সে জানতো আরিবার মধ্যে কিছু আছে, কিন্তু এমন কিছু তার কল্পনার বাইরে। আরিবা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখের দৃষ্টি যেন হাজার বছরের শক্তি বহন করছে। ঠোঁট কাঁপলো, কিন্তু শব্দ হলো অজানা ভাষা, আর যেন কোনো প্রাচীন মন্ত্র। পিঠ ফুড়ে বেরিয়ে এলো লালচে রঙের দুটো ডানা। যন্ত্রণায় চিৎকার করে উঠল আরিবা। জুলফিকার শক্ত করে জড়িয়ে ধরল তাকে। রুস্তম ও সালমা স্তব্ধ হয়ে গেল। মেয়েটা যে তাদের মানুষই মেয়ে নয়, সে আজ স্পষ্ট হলো। হঠাৎ চারপাশে ঝড়ের মতো শক্তি ছড়িয়ে পড়ল। বাতি একের পর এক ফেটে গেল। টেবিলের উপর রাখা জিনিসপত্র ভাসতে শুরু করলো। প্রকৃতিও যেন আরিবার শক্তির প্রভাবে রং বদলে ফেলেছে। আকস্মিক বাইরে ঝড় শুরু হয়েছে। বিস্ফোরিত চোখে বলল না কিছু, শুধু শক্ত করে আঁকড়ে ধরল। জুলফিকার বেশ বুঝতে পারছে এখন থেকে ছাড়লে এই মেয়েটাই পৃথিবীর ভারসাম্য ভেঙে দেবে। আরিবা ফুপিয়ে উঠল, তার চোখে জল, কিন্তু সে নীলচে আভা তাকে একেবারেই অচেনা করে তুলেছে। সে আর সাধারণ মানবী নয়, সে ভ্যালেরিনা, পরি ও ভ্যাম্পায়ারের মিলনে জন্ম নিয়ে সেই সত্তা যার শক্তি একদিন হয়তো জিন রাজ্য কাঁপিয়ে দেবে। আব্বাজান, আমাজান, জুলফিকার আমার সাথে এসব কি হচ্ছে? আমার ভীষণ কষ্ট হচ্ছে, চেঁচে উঠল আরিবা। জুলফিকার তাকে সামলাতে হিমশিম খাচ্ছে। রুস্তম ও সালমা জুলফিকারের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন জুলফিকারই এখন তাদের একমাত্র ভরসা। কিছু হয়নি তোমার, তুমি চাইলে সবকিছু ঠিক করতে পারবে আরিবা। নিজেকে সামলাতে হবে তোমাকে, নিজের ওপর নিয়ন্ত্রণ আনো আরিবা। তুমি না থামলে অনেক কিছুই ধ্বংস হয়ে যাবে। আরিবা, শুনছো আমাকে? জুলফিকার উচ্চ স্বরে কথাগুলো বলল আরিবাকে, কিন্তু আরিবা শুনলো না কিছু। আচমকাই জুলফিকার সরিয়ে দিল সে। লাল পাখা দুটো ঝাপটে অদৃশ্য হয়ে গেল মেয়েটা। সালমা রুস্তম মেঝেতে বসে পড়লেন, চোখে জল, বুক কাঁপছে তাদের। জুলফিকার তাদের দিকে তাকিয়ে বলল, আমি আছি, আরিবাকে নিয়ে আসবো। এইটুকু বলেই জুলফিকার হাওয়ায় মিলিয়ে গেল। মুহূর্তে ঘরটা আগের মতো শান্ত নীরব হয়ে গেল। শুধু স্বাভাবিক হতে পারল না রোহান দম্পতি। উদ্ভ্রান্ত পাখির মতো আকাশে ভেসে বেড়াচ্ছে আরিবা। কি করছে, কোথায় যাচ্ছে নিজেই যেন জানে না। প্রকৃতিতে তখন ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়েছে। দমকা হাওয়ার দাপটে চারপাশের গাছপালা উপড়ে পড়ছে। বিদ্যুৎ চমকে পাহাড় ধসে পড়ছে। তীব্র বৃষ্টিতে পৃথিবী যেন ডুবে যাচ্ছে। হঠাৎ ঝড় বৃষ্টির গঞ্জন ভেদ করে সামনে ভেসে উঠল এক নীলাভ রোশনি। অচেনা আলোতে মুহূর্তের জন্য থমকে গেল আরিবা। নীলচে রোশনি ধীরে ধীরে রূপ নিল এক সুঠাম দেহের ছায়ায়। রূপান্তরের শেষ মুহূর্তে প্রকাশ পেল এক ভ্যাম্পায়ারের ভয়ার্ত অবয়ব। তার শরীর ফ্যাকাশে, চোখ দুটো টকটকে লাল আগুনের মতো জ্বলছে। ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে আছে সুচালো দুটি সন্তন্ত। সেগুলো যেন যে কোনো মুহূর্তে রক্তের স্বাদ নিতে চাইছে। কালো আলখেল্লার ঘোর টোপে দাঁড়িয়ে থাকা সে ভ্যাম্পায়ার আর কেউ নয়, রোদ্দুর।
তাকে দেখে আরিবার মুখে কোনো ভাবান্তর হলো না, ঝড়ের মতো স্থির দাঁড়িয়ে রইল। রোদ্দুর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, যেন অশান্ত প্রকৃতির মাঝেই দুজনের মধ্যে জন্ম নিচ্ছে এক নতুন সংঘাতের সূচনা। আরিবা, কি করছো তুমি? হুঁশে ফেরো। রোদ্দুর উদ্বিগ্ন স্বরে চিৎকার করে উঠল, দুহাতে আরিবার কাজ ঝাঁকিয়ে। কিন্তু আরিবার নির্বিকার, তার চোখে যেন এক অন্য জগতের অগ্নিশিখা চলছে। কোনো জবাব না দিয়ে সে শুধু এক আঙ্গুল উঁচিয়ে রোদ্দুর দিকে ইশারা করল। মুহূর্তে এক অদৃশ্য শক্তি রোদ্দুরকে ছিটকে ধরে ফেলে দিল। রক্তিম চোখ দাঁড়িয়ে কণ্ঠে আকুতি মিশে রোদ্দুর আবার বলল, আরিবা, আমি তোমার আপনজন। আমার কথা শোনো, তুমি শান্ত হও। তোমাকে তোমার শক্তি নিয়ন্ত্রণ করতে হবে। তুমি সাধারণ কেউ নয়, তুমি ভ্যালেরিনা, আমার ছোট্ট চাচুর একমাত্র কন্যা তুমি। বুঝতে পারছো আরিবা? কিন্তু তার কোনো কথাই যেন কানে পৌঁছাচ্ছে না। আরিবা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। বজ্রপাত তার নির্দেশে আকাশ ছিঁড়ে নামছে, মাটিতে আগুন জ্বলছে, আকাশ থেকে অগ্নিখোলা নেমে আসছে। প্রতিটি শ্বাসে তার শক্তি যেন আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে। চারিদিকে মৃত্যু ভয় ছায়া ঘনিয়ে আসছে, যেন এক অপ্রতিরোধ দুর্যোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে সে। আরিবাকে হন্যে হয়ে খুঁজছে জুলফিকার। চারিদিকে চষে বেড়ালেও মেয়েটার কোনো চিহ্ন মিলল না। একদিকে উদ্বেগ, অন্যদিকে রাগ মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তার। চোখে আগুনের ঝিলিক, প্রতিটি শ্বাসে ক্রোধের চাপা ধ্বনি। বারবার চারপাশে নজর বলিও যখন কিছু দেখতে পেল না, বিরক্তির চরমে পৌঁছালো। ঠোঁট চেপে ধরল সে। কোথায় গেলে তুমি প্রেমিকা? শেষমেশ জুলফিকার চোখ বন্ধ করল। ভালোভাবে জানে পৃথিবীর মানুষের খোঁজ নিজের শক্তি ব্যবহার করা জিন রাজ্যের কঠোর নিয়ম ভাঙলে সামিল। নিয়মের ভয়ে তার নেই। আরিবার বিপদ আছে, এটা একমাত্র সত্য কথা। নিয়ম ভেঙে মনোযোগ করতেই হঠাৎ চোখের সামনে ভেসে উঠল এক অদৃশ্য ভয়ঙ্কর দৃশ্য। আরিবা তার প্রেয়সী, অথচ এখন এক দানবীয় রূপে। বজ্রপাত, আগুন আর তাণ্ডবে পৃথিবীর ভারসাম্য কি পড়ছে। এমন চলমান থাকলে শুধু এই গ্রহ নয়, অন্য গ্রহগুলোতেও ধ্বংস নেমে আসবে। জুলফিকারের বুকটা ছটফট করছে। না, এভাবে চলতে দিলে সর্বনাশ হয়ে যাবে। আর এক মুহূর্ত দেরি না করে হাতে এক চাপেট ঘাতের মতো তুড়ি মেরে শান্ত স্বরের জাদু করল সে। সেকেন্ডের ভিতর ঝড় বৃষ্টির ভেতর দিয়ে ছিন্ন ভিন্ন হয়ে আরিবার সামনে গিয়ে উপস্থিত হল জুলফিকার। রোদ্দুর আরিবাকে শান্ত করার জন্য তার সব শক্তি যোগাচ্ছে, কিন্তু আরিবার উপর নিয়ন্ত্রণ করা তার পক্ষে অসম্ভব। সে যত চেষ্টা করুক, আরিবা তাণ্ডব চালাচ্ছে। জুলফিকার কোনো মুহূর্ত চিন্তা না করে হঠাৎ আরিবাকে পেছন থেকে জড়িয়ে ধরল। মুহূর্তে আরিবার শরীর থেকে প্রচন্ড তাপ বেরোতে লাগলো। জুলফিকার তবুও ছাড়লো না, শক্ত করে নিজের দিকে টেনে দাঁড় করালো তাকে। আমার চোখে থেকে দেখো প্রেমিকা। তার কণ্ঠ কোমল কিন্তু অটল। আরিবা অস্থির হয়ে তাকালো। বুকের ধাক্কা নিয়ন্ত্রণের বাইরে জুলফিকার ধীরে ধীরে দুই হাতে আরিবার গালে হাত রেখে চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল। আরিবা, শুধু আমার দিকে তাকাও। আরিবা এক মুহূর্তের জন্য তাকালো, তবে চোখে এখনো অশান্তি। জুলফিকার আরিবার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। মুহূর্তে যেন সবকিছু ভুলে সে আরিবার ঠোঁটের সুধা পান করতে ব্যস্ত হয়ে গেল। আরিবা হঠাৎ শান্ত হয়ে গেল, যেন জুলফিকারের উষ্ণ স্পর্শ তার ভেতর থেকে সব অশান্তি বের করে দিয়েছে। সে অবচেতন ভাবে জুলফিকারের গলায় জড়িয়ে ধরল, আর ফিরেও নিজেও সাড়া দিতে লাগলো। রোদ্দুর দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে রাগে হাত মুঠো করে ফেললো। আরিবার সবকিছুর ওপর শুধু তার অধিকার থাকা সত্ত্বেও সে জিন রাজপুত্র কিভাবে এত সহজে তাকে দমিয়ে দিতে পারলো, এতে সে ব্যথিত। হুট করে আরিবার শরীরটা কেমন নিতিয়ে পড়লো। ভ্যালেরিনা রূপ অদৃশ্য হয়ে সাধারণ মানুষের রূপে ফিরে এলো সে। জুলফিকার আরিবাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রোদ্দুরকে কাছে এগিয়ে আসতে দেখে জুলফিকার গম্ভীর কণ্ঠে বলল, আরিবাকে সামলানো সবার পক্ষে সম্ভব নয়। যেখানে শক্তি কাজ করে না, সেখানেই ভালোবাসাই প্রধান অস্ত্র। শক্তি দিয়ে হয়তো আমি ওকে নিয়ন্ত্রণ করতে পারতাম না, তবে ভালোবাসা এটা দিয়ে পারবো। আজ, আগামীকাল, সবসময়। রোদ্দুর কুড়ো হাসলো। সে ভালোবাসা। আরিবা যখন তোমার প্রজাতির প্রকৃত সত্যি জানবে, তোমাকে নিজ হাতেই শাস্তি দেবে, ধ্বংস করে দেবে তোমার রাজ্য, তোমার পিতাকে। বুড়ুকুচকে ফেললো জুলফিকার। আরিবাকে কোলে তুলে নিল সে। কোন সত্য? যে সত্যি সহস্র বছরের পুরনো। তুমি আরিবার থেকে দূরে থাকো, আরিবার জন্য আমি আছি। জুলফিকার মুচকে হাসলো। পুরো মহাবিশ্ব ধ্বংস গেল, আরিবার থেকে দূরে সরছি না। বিদায়। রোদ্দুর কিছু বলার আগেই জুলফিকার আরিবাকে নিয়ে উধাও হয়ে গেল। পেছনে পড়ে রইল রোদ্দুর ও তার অসন্তুষ্টি। বিশাল সোনালী স্তম্ভে ভর দিয়ে দাঁড়িয়ে আছে রাজা মলিকাল জিন। তার চোখ রক্তাভ, চেহারায় তীব্র ক্রোধ। চারিদিকে সেনাপতি আর উপদেষ্টারা দাঁড়িয়ে আছে, সবাই ফিসফিস করছে। শোনো শোনো, রাজপুত্র জুলফিকার নাকি পৃথিবীর কোনো মানবীকে ভালোবাসছে। অসম্ভব। এটা যদি সত্যি হয়, তবে পুরো জিন জাতির জন্য লজ্জা। মানুষের সাথে সম্পর্ক থাকা মানেই আমাদের নিয়ম ভাঙা। গুঞ্জনে ভরে গেছে দরবার। মালিক গম্ভীর কণ্ঠে বলল, চুপ করো সবাই। আমি জানতে চাই খবরটা কতটা সত্যি। সেনাপতি মাথা নিচু করল। মহারাজ, আমি স্বচক্ষে কিছু দেখিনি, তবে চারিদিকে একই গুঞ্জন। রাজপুত্রের আচরণে অদ্ভুত পরিবর্তন এসেছে। সে রাজকীয় কাজ এড়িয়ে যায় আর হঠাৎ হঠাৎ অদৃশ্য হয়ে পৃথিবীতে যায়। এমনকি নোসাই রাজপুত্র জানে কিছু। রাজা এবার চোখ শুরু করলেন। নোসাইর পাশে দাঁড়িয়ে থাকা নোসাইর কপালে ঘাম নিয়ে গেল। আবাজান, আমি ভাইকে বিশ্বাস করি। ওর যদি কোনো গোপন বিষয় থাকে, তার মানে তার যথেষ্ট কারণ আছে। আমি কিছু দেখিনি। রাজা মালিক টেবিলে ঘষে মারলেন, গর্জে উঠলেন, তুমি আমার চোখে ধুলো দিচ্ছ নোসাই। আমি স্পষ্ট দেখছি জুলফিকার বদলে গেছে।
একজন মানবীয় হৃদয় জায়গা করে নিয়েছে। কিন্তু মনে রেখো, এই রাজ্যে মানুষের কোনো জায়গা নেই। যদি সে সত্যি এমন কিছু করে থাকে তবে নিজের হাতে আমি শাস্তি দেব। দরবার জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। সবাই ভয় কেঁপে উঠল। নুসাইর গোপনে দীর্ঘশ্বাস ছাড়লো। আরিবাকে দেখেনি কয়েকদিন হলো, মনটা যেন কিছুতেই বাধা মানতে চাইছে না। নুসাইর কখনো ভাবেনি সে বাবার কাছে এভাবে কোনো কিছু লুকাবে, অথচ তাই করেছে সে। ভাইয়ের ভালোবাসা, নিজের ভালোবাসার জন্য সত্যি যেন চুপ থেকেছে সে। অন্ধকার আকাশ ধীরে ধীরে শান্ত হচ্ছে। তীব্র ঝড় বৃষ্টির পর চারিদিকে নিস্তব্ধ। রাতের বুকে মৃদু শীতলতা নেমে এসেছে। ঠিক সেই সময় লুবিনান শহরে রাস্তায় ভেসে চলেছে জুলফিকার, তার বাহুতে জ্ঞানহার আরিবা। চোখ বন্ধ, ঠোঁট ফ্যাকাশে, শাশুড়ির ক্লান্তিতে অবশ। জুলফিকারের চোখে কঠিন দৃঢ়তা, তবু ভেতরে কোথাও অদ্ভুত সংখ্যা। তুমি কতটা ভয়ঙ্কর হতে পারো প্রেমিকা, আমার কতটা নিরীহ। তোমাকে সামলানো এখন আমার দায়িত্ব। আকাশে মেঘ জমে আছে, তবে বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ আগেই। আরিবার বাড়িতে আলো চলছে এখনো। ঘরের ভিতরে রুস্তম আর সালমা অস্থির হয়ে পায়চারি করছে। মেয়েকে হারিয়ে ফেলার আতঙ্কে তাদের বুক হাহাকার করছে। তবে মনে একটা ভরসা আছে জুলফিকার। সালমা চোখ মুছতে মুছতে বলল, রুস্তম, ওই জিন রাজপুত্রকে আসলে কথা রাখবে যদি না ফেরে আরিবা? যদি। রুস্তম দৃঢ় গলায় বলল, না সালমা, ওর চোখে চাহনি মনে আছে তো? জুলফিকার কোনো সাধারণ কেউ নয়, সে রাজপুত্র। আর রাজপুত্ররা প্রতিশ্রুতি ভঙ্গ করে না। ঠিক তখনই হঠাৎ বাতাস কাঁপতে লাগলো। দরজা না খোলাতেই হালকা নীল আলো ঝলসে উঠল। মুহূর্তে পর ঘরের ভিতরে দাঁড়িয়ে গেল জুলফিকার, বাহুতে নিস্তেজ আরিবা। আরিবা। সালমা ছুটে এসে মেয়েকে বুকের ভিতরে টেনে নিল। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে তার। রুস্তম স্থির ভাবে তাকালো। তুমি সত্যি ফিরে এনেছো ওকে? জুলফিকার ক্লান্ত চোখে তাকালো তাদের দিকে। আমি বলেছিলাম ফিরে আনবো, তবে আপনার আরিবা হয়তো আর 20 দিন আড়ালে করে রাখা যাবে না। ও শক্তি জেগে উঠেছে। যদি নিজেকে সামলাতে না পারে তখন কি হবে জানি না আমি। সালমা কাঁপা কণ্ঠে বলল, কিন্তু কি? তুমি কি জিন রাজ্যের রাজপুত্র? জুলফিকার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, হ্যাঁ, আমি জুলফিকার, জিন রাজ্যের রাজপুত্র। কিন্তু আরিবা? আরিবাকে কি পরিচয়? রুস্তম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরিবা কোনো মানুষ নয়, সে দুই জগতের সংমিশ্রণ। এক বিরল অস্তিত্ব থাকে যাকে ভ্যারিলিনা বলা যায়। ও শক্তি কতটা এবং কোন ধরনের সেসব এখনো জানি না। সালমা আরিমার পাশে বসে আছে। জুলফিকার বলল, আমি খোঁজ নেব এই বিষয়। রুস্তম গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, কিন্তু তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, আজ রাখলে। আরিবাকে তুমি সামলাতে পেরেছ। কিন্তু জুলফিকার, যদি আমাদের মেয়ের জীবনে তুমি না থাকো, সে যদি নিয়ন্ত্রণ হারায়। জুলফিকার গভীর চোখে তাকালো রুস্তমের দিকে। যতদিন আমি আছি আরিবা কখনো একা নয়, ও আমার প্রেমিকা, ওকে আমি সামলাবো যেভাবে হোক। সালমা অবাক হয়ে দুজনে কথোপকথন শুনছিল। তার বুক কেঁপে উঠল, তবু কিছু বলল না। একজন জিন তাদের মেয়ের প্রেমিকা। জুলফিকার ধীরে ধীরে পিছু হটল। বের হওয়ার আগে শেষবারের মতো আরিবার মুখের দিকে তাকালো। শান্ত ঘুমন্ত, যেন পৃথিবীর কোনো ঝড়ই তাকে ছুঁতে পারবে না। এখন বিশ্রাম নিতে দিন ওকে, আবার দেখা হবে। আগামীকাল আসবো আমি। রুস্তম মাথা নাড়লেন কেবল। সালমা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। এক মৃদু আলোয় মিলে গেল জুলফিকার। অন্ধকারে মোড়ানো বিশাল প্রাসাদ, যার চারপাশে ধূসর মেঘের স্তর জমে আছে। দূর থেকে মনে হয় যেন মৃত্যু ছায়া ভেসে বেড়াচ্ছে চারিদিকে। এটা ভ্যাম্পায়ারদের রাজ্য। রুদ্র প্রবল রাগ আর ক্ষোভ নিয়ে ভেতরে প্রবেশ করলো। তার কালো আলখেল্লা বৃষ্টিতে ভিজে গাঢ় হয়ে উঠেছে। চোখগুলো টকটকে লাল হয়ে আছে, যেন আগুন জ্বলেছে ভিতরে। প্রাসাদের সিংহাসন কক্ষে বসে আছেন তার বাবা ভিরন আর পাশে মা ভ্যালিসা। তারা দুজনেই ঠান্ডা চোখে তাকালেন ছেলের দিকে। কোথায় ছিলে এতক্ষণ? কড়া গলায় প্রশ্ন করলেন ভিরন। রুদ্র গভীর নিঃশ্বাস নিল, তারপর গম্ভীর স্বরে বলল, বাবা মা, আমি যার খোঁজে ছিলাম এতদিন তাকে পেয়ে গেছে। আরিবা বেঁচে আছে। ভ্যালিসা চমকে উঠলেন, কি বলছো তুমি? আরিবা তো না মা। রুদ্র বাধা দিল, ও মারা যায়নি, আমি নিজে চোখে দেখেছি। আগুন, বজ্রপাত সবকিছু নিয়ন্ত্রণে। কিন্তু রুদ্রের চোখে এবার ঘৃণার ঝিলিক ফুটে উঠল। কিন্তু ওকে নিজের কবজে নিয়েছে একজন রাজপুত্র জুলফিকার, তবে সে জিন রাজপুত্র। সত্যি নিজের প্রেমিকা বলে পরিচয় দিচ্ছে। ভিরনের চোখ রক্তাভ হয়ে উঠল। সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন তিনি। এক জিন রাজপুত্র? সাহস হলো তার আমাদের রক্তের উত্তরাধিকার উপর হাত তোলার? ভ্যালিনা ফিসফিস করে বললেন, আরিবা চাচার মেয়ে। ও যখন ছোট ছিল তখনই চাচা আর চাচি দুজনেই মারা গেল। আমি ভেবেছিলাম ও নেই, হারিয়ে গেছে পৃথিবীতে, অথচ এতদিন ধরেও বেঁচে ছিল। রুদ্র দাঁত চেপে বলল, হ্যাঁ মা, আর এখন সে আমাদের কাছে ফিরে আসার পরিবর্তে জিন রাজপুত্রের বাহুতে আশ্রয় নিচ্ছে। আমি আর সহ্য করবো না। আরিবার শক্তি জিন রাজ্য ধ্বংস করার জন্য, তাদেরকে শক্তি দেওয়ার জন্য নয়। ভিরন গর্জে উঠলেন, যুদ্ধ হবে, ভ্যাম্পায়ার রক্ত করে দাস হবে না। আরিবা আমাদের বংশের গৌরব, আমাদের শক্তি, ওকে ফিরিয়ে আনতেই হবে যেভাবে হোক। প্রাসাদের ভিতরে হাহাকার করে উঠল বারদূরের ডানার শব্দ। ভ্যাম্পায়ার সৈন্যরা দূরে দাঁড়িয়ে শুনছিল প্রতিটি কথা। তারা জানালো যে মেয়ে হারিয়ে গেছে, ভেবেছিল সেই এখন তাদের ভবিষ্যতের রানী হতে পারে। রুদ্র ঠান্ডা এসে বলল, বাবা এবার আমাকে অনুমতি দিন, আমাকে ফিরে আনবো। জুলফিকারকে মাটিতে পুড়িয়ে ছাই করে দেব। ভিরন গম্ভীর কণ্ঠে বললেন, যাও রুদ্র, তবে মনে রেখো, এই লড়াই শুধু এক মেয়েকে ফিরে আনার জন্য নয়। এই লড়াই ভ্যাম্পায়ার আর জিনদের মধ্যে আসন্ন যুদ্ধের প্রথম স্ফুলিঙ্গ। সকালের আলো জানলা ভেদ করে ঘরে ঢুকেছে।
পাখিদের ডাক ভেসে আসছে দূর থেকে। হঠাৎ করে আরিবার চোখ ধীরে ধীরে খুলে গেল। মাথাটা ভারী লাগছে, যেন গভীর ঘুম থেকে ফিরল। প্রথমেই দেখলো মা সালমা তার মাথার পাশে বসে আছে, চোখ ভেজা। পাশে রুস্তম স্থিরভাবে তাকিয়ে আছে। মা, কাপা কণ্ঠে ডাক দিল আরিবা। সালমা তাড়াহুড়া করে তার হাত ধরে ফেলল। আমার মেয়ে, এখন কেমন আছো? কোনো কষ্ট হচ্ছে? আরিবা হতভম্ব হয়ে চারিদিকে তাকালো। কিছু স্মৃতি টুকরো টুকরো হয়ে ফিরে আসছে। ঝড়, আগুন, রোদ্দুর আর জুলফিকার। হঠাৎই বুকের ভিতর এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আমি আমি তো কথাগুলো আটকে গেল গলায়। আমি জান, কাপা কণ্ঠে ডাক দিল আরিবা। সালমা তাড়াহুড়ো করে তার হাত ধরে ফেলল। আরিবা, এখন কেমন আছো? কোনো কষ্ট হচ্ছে? আরিবা হতভম্ব হয়ে চারিদিকে তাকালো। কিছু স্মৃতি টুকরো টুকরো হয়ে ফিরে আসছে। ঝড়, আগুন, রোদ্দুর আর জুলফিকার। হঠাৎই বুকের ভিতর এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আমি আমি তো কথাগুলো আটকে গেল গলায়। রুস্তম আরিবার পাশে বসলেন। কিছু হয়নি আরিবা, শান্ত হও, আমরা আছি তোমার সাথে। আরিবা টুক করে কেঁদে উঠে বলল, আমার সাথে সব কি হচ্ছে আব্বাজান? দীর্ঘশ্বাস ছাড়লেন রুস্তম। সালমা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন, এমন ভাবে ধরলেন যেন একটু আগলা করলেই আরিবাকে হারিয়ে ফেলবেন তিনি। আমি শুধু এটুকু জানি আরিবা, তুমি একজন ভ্যালেরিনা। তোমার বাবা ছিলেন ভ্যাম্পায়ার, তোমার বংশের, এবং তোমার মা ছিলেন পরিবংশের। তাদের শক্তির অদ্ভুত মিলন হয়ে জন্ম হয়েছে তোমার। তার মানে আমি আপনাদের নিজের কেউ না আব্বাজান? আরিবার কান্না মিশ্রিত কণ্ঠে এমন প্রশ্ন শুনে রুস্তম কেঁপে উঠলেন। বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে ওনার। সালমা আরিবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি আমাদের মেয়ে না? আমি জান। রুস্তম আরিবার হাতটা নিজের হাতের সাথে শক্ত করে চেপে ধরলেন। এক ঝড়ের রাতে জঙ্গলের পাশের প্রধান সড়কে তোমাকে পেয়েছিলাম আমি। তুমি তখন খুবই ছোট ছিলে। ওইটুকু তোমাকে পেয়ে আর তোমার আম্মি জান ও আমি ভীষণ খুশি হয়েছিলাম আরিবা। তারপর থেকে আজ পর্যন্ত নিজেদের সবটুকু দিয়ে তোমাকে ভালোবেসেছি। আরিবা ঠুকরে কেঁদে উঠল আবার। বাবাকে আলিঙ্গন করে বলল, আমার সবকিছু এলোমেলো লাগছে আব্বাজান। এত ভেবো না তুমি, সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা আছি, জুলফিকার আছে। জুলফিকারের কথা শুনতেই চমকাল আরিবা। রুস্তম কিভাবে জানলো তার বিষয় সেই ভেবেই আরিবা আবার চমকাল আরিবা। আব্বাজান, গতকাল জুলফিকার ছিল তোমার সাথে, তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছিল। যা হয় ভালোর জন্য হয়। তোমাকে তোমার শক্তিকে সামলানোর জন্য সাধারণ কোনো মানুষ নয়, বরং জুলফিকারের মতো শক্তিশালী কাউকে প্রয়োজন ছিল। আরিবা মাথা নিচু করে রইল। সালমা বললেন, চলো নাস্তা করে নেবে দুজনে, অনেক বেলা হলো। হ্যাঁ চলো, আপনারা যান, আমি আসছি। ঠিক আছে। রুস্তম বসা থেকে উঠে দাঁড়ালেন। সালমা আরিবাকে বিছানায় রেখে ঘর থেকে বেরিয়ে গেলেন। রাজপ্রাসাদের সিংহাসন কক্ষে আজ এক অদ্ভুত নীরবতা। মশালের আলোয় সোনালি দেয়াল ঝলমল করছে, কিন্তু পরিবেশ ভারী হয়ে আছে। সিংহাসনের উপরে বসে আছেন রাজা মালিক আল জিন, চোখে গভীর রাগের ঝলক। পাশের সিংহাসনে বসে আছেন রানী নুরাল জোহরা। তার পাশে দাঁড়িয়ে নুসাইর, যার চোখে মুখে অস্বস্তি। জুলফিকার প্রবল আত্মবিশ্বাস নিয়ে হলেও কিছুটা কড়া ভঙ্গিতে এগিয়ে এসে মাথা নোয়ালো। সেনাপতি নিজ গিয়ে হাতে ডেকে নিয়ে এসছেন। রাজা মালিক আল জিন কঠিন গলায় বললেন, জুলফিকার, তুমি কি ভেবেছিলে তোমার কাজকর্ম আমার চোখ এড়িয়ে যাবে? পুরো জিন রাজ্য জেনে গেছে তুমি পৃথিবীর এক মানবীয় সাথে সম্পর্ক গড়েছ। জুলফিকার কোনো জবাব দিল না। তার মুখ শক্ত, চোখে বিদ্রোহী আগুন জ্বলছে। নুসাইর সামান্য ইতস্তত করে বলল, বাবা। রাজা মালিক হাত তুলে নুসাইরকে থামালেন। চোখ সরাসরি জুলফিকারের দিকে স্থির। তুমি আমাদের বংশের উত্তরাধিকারী, অথচ তোমার মনেই দুর্বলতা কেন? বলো, সে মানবী তোমার কাছে কি? জুলফিকার এবার এগিয়ে এসে রাজমুখী হয়ে দাঁড়ালো। বুক ফুলিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বলল, সে আমার দুর্বলতা নয় বাবা, সে আমার শক্তি। আমি তাকে চাই আমার জীবনের অংশ হিসেবে। সে আমার ভবিষ্যৎ। আমাকে ক্ষমা করবেন। রাজ্যের ভিতরে এক মুহূর্তের নীরবতা। ভাইয়ের দুঃসাহস দেখে নুসাইরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। রাজা মালিক গভীর শ্বাস নিলেন, কিন্তু মুখ গম্ভীর। রানী নুলার জেহরা ছেলে যেন চিন্তায় হয়ে পড়ছিলেন। নিশ্চয় রাজা তাকে কঠিন শাস্তি প্রদান করবেন। রাজা মালিক ধীরে রাগ চেপে বললেন, তুমি কি বোঝো এর মানে কি জুলফিকার? তুমি যদি সেই মানবীকে গ্রহণ করো, তবে তুমি শুধু নিজের নয়, পুরো রাজ্যের ভাগ্য বদলে যাবে। পৃথিবী ও জিন রাজ্যের ভারসাম্য ভেঙে পড়তে পারে। জিন রাজ্যের নিয়ম ভঙ্গ হবে। জুলফিকার চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকলো। আমি জানি আমি কোনোদিন তাকে ছেড়ে দেব না। এই কথা বলার পর সিংহাসন কক্ষ ভারী নীরব হয়ে গেল। মালিকা জিন চোখের ক্রোধের ঝলক, তবে ভেতরে কেমন অদ্ভুত দ্বিধা কাজ করছে। পুত্রের অবান্তকতা আর তার দৃঢ়তা দুই অনুভব করছেন তিনি। তবে নিয়ম ভঙ্গকারীর জন্য শাস্তি তো আছেই। বেশ, এটাই যদি হয় তোমার সিদ্ধান্ত হয়ে থাক, তবে আমি তোমাকে তেজ্য পুত্র করব। আপনার শাস্তি আমি মাথা পেতে নেব বাবা। এমনিতেই এই রাজ্যের জন্য নুসাইর আছে, আমার মতো ছেলের দরকার নেই আপনার। চুপ করে রইলেন এবার। জুলফিকার মাথা নত করে সেখান থেকে চলে গেল। রানী চোখ চলচল করছে। সামান্য একটা মেয়ের জন্য তার সংসার আজ ভেঙে যাচ্ছে, যেটা কিছুতেই মানতে পারছে না তিনি। অন্যদিকে ভাইয়ের এমন সিদ্ধান্তে খুশি হলেও কিছুটা ভীত হয়েছেন নুসাইর। জিন রাজ্য থেকে বিতাড়িত হলে জুলফিকার কোথায় থাকবে? মায়ের দুনিয়া। রাত গভীর। নুসাইর চুপিসারে জুলফিকারের কক্ষের দিকে এগোচ্ছে। দরজা বাইরে এসে দাঁড়ালো নুসাইর। চোখ বন্ধ করে জুলফিকারের অবস্থান দেখে নিল একবার। অন্ধকারে শুধু একজোড়া নীল আগুনের আলোয় ভেসে উঠছে জুলফিকারের চোখ। দরজা খুলে নুসাইর ভেতরে প্রবেশ করলো। কোনো অনুমতি না নিয়েই ব্যাপারটা জুলফিকার টের পেতে গভীর গলায় বলল, তুমি বাবার ভালো ছেলেটা এখানে এলে কেন? নুসাইর ধীরে নীরবে হাসলো।
ভাই আমি চাইলে বাবার সামনে অনেক আগে বলে দিতাম আরিবার কথা, কিন্তু করেছি কি? না, বরং আমি চুপ থেকে তার খোঁজ রেখেছি তোমার জন্য। জুলফিকার হঠাৎ থমকে গেল। চোখে সন্দেহ আমার জন্য নাকি নিজের জন্য? নুসের এগিয়ে লোকাচ্ছে, হ্যাঁ আমি আরিবাকে ভালোবাসি, প্রতিদিন তার খোঁজ রাখি, তার হাসি, তার কান্না, এমনকি আজ ভ্যালেরিনা হয়ে ওঠার পথেও আমি নীরবে পাশে থেকেছি। জুলফিকারের শরীরে জ্বলে উঠল আগুন। সে ক্রোধের স্বরে, সে আমার আমার প্রেমিকা। তুমি কেবল ছায়া থেকে দেখেছো, আমি তাকে নিজের করে নিয়েছি। কিছুক্ষণের জন্য দুজনের চোখাচোখি, বাতাস যেন থেমে গেল। তারপর নুসাইর ধীরে ধীরে মাথা নিচু করলো। জুলফিকার আইবার নামটাও নুসাইরের মুখে সহ্য করতে পারে না। নুসাইর গভীর কণ্ঠে বলল, জানি তুমি তাকে ভালোবাসো, আর সেও তোমাকে, তাই তো আমি সরে গিয়েছি। কিন্তু ভাই মনে রেখো, আমি দূরে থেকেও তার প্রতিটা শ্বাসের খোঁজ খবর রাখবো। নুসাইরের কথায় জুলফিকারের ভেতর কেমন অদ্ভুত এক কম্পন হলো। রাগ আর অপরাধ বোধে মিশে তার চোখ জ্বলতে লাগলো। তুমি কি প্রতিযোগিতায় নামলে? নুসাইর মৃদু এসে পিছিয়ে গেল। না, আমি প্রতিযোগিতা করবো না ভাই, আমি শুধু অপেক্ষা করবো, কারণ ভালোবাসা মানে দখল নয়, কখনো কখনো তা কেবল পাহারাদার হয়ে পাশে থাকা। দুজন ভাইয়ের মাঝে গভীর নিরাপত্তা। অদৃশ্য আগুন যেন কক্ষে জ্বলতে লাগলো। জুলফিকার ক্রু হাসলো। ঠিক আছে, তবে প্রার্থনা করো যাতে আমার মৃত্যু ঘটে। জুলফিকার, হ্যাঁ নুসাইর, আমার মৃত্যুর আগে আমি আরিবার খোঁজ খবরের দায়িত্ব তোমাকে দেব না। যদি মৃত্যুর পরে কোনো পথ থাকে যে আমি তাকে পাবো, তবে সেই পথেও হাঁটতে রাজি আমি। নুসাইর জুলফিকারের হাত ধরে বলল, তোমার ভালোবাসা পূর্ণতা পাক ভাই, আমি তোমাদের রক্ষা করবো সবসময়, তোমার ভাই হিসেবে, কোনো প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়। মুচকি হাসলো জুলফিকার। নুসাইরের সাথে কোলাকুলি করলো। দীর্ঘশ্বাস ছাড়লো নুসাইর। যতই অমিল থাকুক দুই ভাইয়ের মাঝে, তবুও তারা দুজন দুজনকে খুব ভালোবাসে। সারাটা দিন চলে গেল। সন্ধ্যা পেরিয়ে রাত হলো, তবুও জুলফিকারের দেখা পায়নি আরিবা। গতকাল রাতে ওই অবস্থায় কি করেছে তাও ঠিক মতো মনে করতে পারছে না মেয়েটা। সারাদিন বাবা মা আরিবার সাথে সাথে ছিলেন। ভয় ভয়ে আছেন রুস্তম ও সালমা। আরিবা, মায়ের কণ্ঠস্বর শুনে পেছন ফিরে তাকালো আরিবা। জানলার পাশে দাঁড়িয়ে আছে সে। যে আমাজান। সালমা ঘরে প্রবেশ করে মেয়ের কাছে গিয়ে দাঁড়ালেন। শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ ঠিক আছে। মন খারাপ? মাথায় হাত বুলিয়ে দিতে জিজ্ঞাসা করলেন সালমা। আরিবা মায়ের বুকে মুখ গুজে বলল, আমার ভাগ্যে কি আছে আমি জান, আমার ভয় লাগছে। আমার বাবা মা কি বেঁচে আছেন? যদি থাকেন তাহলে তাদেরকে কোথায় পাবো আমি? দীর্ঘশ্বাস ছাড়লেন সালমা। বললেন, এই প্রশ্নের উত্তর আমি জানি না আরিবা, তবে তুমি আগেই নিজেকে ধাতস্থ করো, তারপর জুলফিকারের সাথে আলোচনা করে যা করার করবি। জুলফিকার কি রাগ করলো? সারাদিন পেরিয়ে গেল, তবু একবার দেখা পেলাম না তার। সালমা মুচকি হাসলেন। আরিবার দিকে তাকিয়ে বললেন, জুলফিকারকে খুব পছন্দ করো তাই না? লজ্জায় মাথা নিচু করে ফেলে মুচকি হাসলো আরিবা। হ্যাঁ আমি জান, দোয়া করি তোমাদের চলার পথ কখনো আলাদা না হোক, সবসময় একসাথে থেকো। আরিবার ঠোঁটের কোণে হাসির রেখা আরেকটু চড়া হলো। জুলফিকারকে খুব পছন্দ করো তাই না? আরিবার ঠোঁটের কোণে হাসির রেখা আরেকটু চড়া হলো। মেয়েটাকে লজ্জা পেতে দেখে সালমা বললেন, চলো রাতের খাবার খেয়ে নিবি। খেতে ইচ্ছে করছে না আমি জান। আরিবা মুখ গোমরা করে বলল। সালমা মৃদু হেসে বললেন, অল্প কিছু খেয়ে নাও। মায়ের সন্তানের খাবারের বেলায় বড্ড নাচু বান্দা, না খাইয়ে কোনোভাবেই ছাড়ে না তোরা। সালমার হেনস্থান মাখা স্নেহ মাখা জেদের কাছে শেষমেশ হাল ছেড়ে দিল আরিবা। আস্তে করে রাজি হওয়ার সুর ভেসে এলো তার কণ্ঠে। সালমার মুখে তৃপ্তির হাসি ফুটল। মেয়ের হাত ধরে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আরিবা মায়ের সাথে ধীরে ধীরে খাবার ঘরের দিকে এগোতে লাগলো। রাত গভীর, চারিদিকে নীরবতা নেমে এসেছে। জানলার ফাঁক গলে চাঁদের আলো এসে পড়ছে আরিবার ঘরে। বিছানায় বসে আছে সে, মনে মনে জুলফিকারকে ভাবছে। বুকের ভেতর অদ্ভুত শূন্যতা, ভয় হচ্ছে, জুলফিকারকে হারানোর ভয়, নিজেকে হারানোর ভয়। আরিবা খুব করে বুঝতে পেরেছে তার শক্তি তাকে বদলে দেবে। সে চাইলেও নিজেকে সামলাতে পারেনি সেদিন। জুলফিকার, হ্যাঁ জুলফিকার না থাকলে সে কতটা ধ্বংসাত্মক হয়ে উঠতো আরও সেটা কল্পনা করা যায় না। আরিবা অনুভব করছে ধীরে ধীরে সে তার শক্তি পূর্ণরূপে ফিরে পাচ্ছে। হয়তো শীঘ্রই সে সম্পূর্ণরূপে ভ্যালেরিনা হয়ে উঠবে। তখন কি সবাইকে এভাবে ভালোবাসবে সে? আরিবার ভাবনা থামে না। হঠাৎই কেমন একটা চেনা শিহরণ দৌড়ে গেল শরীর জুড়ে। আরিবার চোখ তুলে দেখলো ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে জুলফিকার। তার নীলাভ চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। মুহূর্তে বুকের ভেতর ধকধক বেড়ে গেল আরিবার। জুলফিকার ধীরে ধীরে আরিবার পাশে এসে বসলো। নিস্তব্ধতার মাঝে তার কণ্ঠস্বর গম্ভীর হয়ে ভেসে এলো, সারাদিন অপেক্ষা করছো। আরিবার ঠোঁট কাঁপলো, কণ্ঠে আটকে এলো, কেন আসনি তুমি? আমি ভেবেছিলাম হয়তো রাগ করেছো। জুলফিকারের কাছে এগিয়ে সে তার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। এক মুহূর্তের জন্য যেন চারপাশ হারিয়ে গেল। এই মেয়েটার মুখে কত মায়া। দীর্ঘশ্বাস ছাড়লো জুলফিকার। দুহাতে বুকে জড়িয়ে ধরে কপালের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, রাগ নয় আরিবা, তোমাকে ছাড়া এক মুহূর্ত শান্তি পাইনি আমি, কিন্তু অনেক দ্বন্দ্ব আমাকে আটকে রেখেছিল। আরিবা ধীরে ধীরে জুলফিকারের বুকে নাক ডুবিয়ে গভীরভাবে নিঃশ্বাস নিতে লাগলো। ফিসফিস করে বলল, আমি শুধু জানি তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। এসব শক্তি, দ্বিধা, বংশ, এসব কিছু আমি বুঝি না। আমি স্বাভাবিক একটা মানুষ থাকতে চাই জুলফিকার। আমার তোমাকে চাই, বাবা মাকে চাই। জুলফিকার আরিবার হাত নিজের হাতে নিল। স্পর্শে কি পড়ল আরিবার শরীর। জুলফিকার গম্ভীর কণ্ঠে বলল, চাইলে কোনো কিছু স্বাভাবিক হবে না প্রেমিকা, তবে তুমি প্রতিজ্ঞা করো, যাই হোক তুমি আমার হাত ছাড়বে না। চোখ বেজে উঠল মেয়েটার। সে ফিসফিস করে বলল, আমি শুধু তোমার সবসময়। মুহূর্তে জুলফিকার তাকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরল। জানার বাইরে চাঁদের আলোয় দুজনের ছায়া হয়ে একাকার হয়ে গেল।
বাবার সাথে কথা কাটাকাটি হয়েছে আমার। আমার বাবা অফারিত বংশের প্রধান, রাজা মালিক আল জিন। জিন রাজ্যের কেউ এখনো তোমার শক্তি সম্পর্কে জানে না। একজন মানবীর সাথে সম্পর্কে যাওয়ার অপরাধে শাস্তি হিসেবে তিনি আমাকে আগামীকাল তেজ্য পুত্র করার ঘোষণা দিয়েছেন। জুলফিকারের কথায় আটকত লারিবা মাথা তুলে তাকে বলল, তেজ্য? হ্যাঁ। তুমি তোমার বংশ ছেড়ে কিভাবে থাকবে? তুমি আছো তো, নতুন ভাবে বংশ বিস্তার করে ফেলবো। জুলফিকারের ঠোঁটের কোণে দুষ্ট হাসির রেখা পেল। লজ্জা পেল আরিবা। জুলফিকার আরিবার ঘাড়ে আলতো করে মুখ গুজে ফের বলল, বংশ বিস্তারের পদ্ধতি সম্পর্কে জানো? তুমি চাইলে এক্ষুনি আমি হাতে কলমে শিখতে পারি।